আচ্ছা তোমরা ওই আগের ক্লাসগুলো করে আগের ক্লাস আরো জিডিপি ও পুরো জিনিস ভালো ঠিকঠাক বুঝতে পেরেছো? আচ্ছা তাই নাকি? আচ্ছা মার্কেট প্রাইস সমান কি বলে? এটা লাগবে আছে বুকাতে। মার্কেট প্রাইস সমান কি? ফ্যাক্টরি কস্ট না ফ্যাক্টর কস্ট বলে দেয়। ফ্যাক্টর কস্ট ট্যাক্স হ্যাঁ মানে সাবসিডি এটা মাথায় আছে তো? এবার যদি আমি এটাকে জিএনপি এর উপরে লাগাই কিছুই না শুধু চেঞ্জ আর কিছু না জিএনপি মার্কেট প্রাইসে কিরকম বেরোবে জিএনপি এই যে ফ্যাক্টর কস্ট ট্যাক্স কস্ট ট্যাক্স মাইনাস সাবসিডি এগুলো পরীক্ষায় পড়ে যদি যদি ফ্যাক্টর কস্ট বের করতে চান এটা তো মার্কেট প্রাইসে বেরিয়েছে যদি ফ্যাক্টর কস্ট বের করতে চান মার্কেট প্রাইস মাইনাস ট্যাক্স প্লাস সাবসিডি এটা উল্টে দাও আর কিছু তো পরীক্ষায় কোন চারটে করে পাঁচটা অপশন দিতে জিডিপি জিএনপি এর উপরে আমাদের এখানকার বেসিক পরীক্ষা হয় পুলিশ পুলিশের পরীক্ষা হয় এটা নরমাল দেয় এই চারটে ফর্মুলা দিয়ে দেবে গোটা প্লাস মাইনাসের এ দিয়ে দেবে বলো একটা মতো করে কি হবে একটা ছাড় দিয়ে দিল সাবসিডি বাদ দিয়ে দিল শুধু ট্যাক্স রেখে দিল এরকম আর কিছু না এরকম চার রকমের অপশন দিয়ে বলতে হবে আচ্ছা আজকে কি কথা বলছেন আচ্ছা ন্যাশনাল ইনকাম মানে জাতীয় আয় জাতীয় আয় আচ্ছা তোমরা কটা জিনিস দেখলে প্রথম ইকোনমিক্সে তোমাদের এই একদিন যে পড়ালাম তোমরা পড়ে যে একটা জিডিপি আর জিএনপি এই দুটো জিনিস দেখেছো এবারে ওই হ্যাঁ জিডিপি থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দিলে এনডিপি আর জিএনপি থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিলে এনএনপি এবারে তুমি এই চারটি জিনিস টোটাল পেয়েছো কি কি একটা জিডিপি একটা জিএনপি এখান থেকে এনডিপি পেয়েছো এখান থেকে এনএনপি পেয়েছো তাই তো ডেপ্রিসিয়েশন যদি মাইনাস করো এইবার কথা হচ্ছে এই একটা দুটো তিনটে চারটে তুমি এখান থেকে তোমার মস্তিষ্ক কাজে লাগিয়ে বলো ন্যাশনাল ইনকামের মধ্যে কোনটাকে ন্যাশনাল ইনকাম কাকে বলবো ফার্স্টে এটা বলি ন্যাশনাল ইনকাম কাকে বলবো কিছুই না দেশের মধ্যে একটা বছরে দেশের মধ্যে উৎপাদিত সমস্ত মানে বস্তু আর সেবার সমষ্টি মূল্যের যে সমষ্টি বস্তু আর সেবার মূল্যের সমষ্টি হচ্ছে ন্যাশনাল ইনকাম নরমাল কথা যদি বলি তুমি আমাকে নরমাল ভেবে দেখো এই চারটের মধ্যে কোনটা দেশের কাজে লাগবে কোন পয়সাটা এখানে এত পয়সা আছে কোন পয়সাটা চারটে পয়সা আছে চার রকমের পয়সা কোন পয়সাটা মানে কোন অর্থের সমষ্টিটা দেশের কাজে লাগছে মেন এনএনপি কারণ জিডিপি লাগছে না কারণ জিডিপিতে তোমার ওই বাইরেটাও ঢোকানো আছে বের করে দিলাম কাজে লাগছে না জিএনপি তে তোমার যখন আমার জিডিপি কাজে লাগছে না এনডিপি কাজে লাগবে সেই তো বাইরে চলে গেল না এবারে কথা হচ্ছে জিএনপি কাজে লাগবে না কেন না জিএনপি তে ভালো আমাদের দেশের পুরোটাই আছে কিন্তু হলে কি হচ্ছে ডেপ্রিসিয়েশন বেশি আছে যখন আমার কাছে অপশনই আছে মানে খারাপগুলোকে আমি ছেড়ে বাদ দিয়ে দিতে পারবো তখন সেটা রাখবো কেন এনএনপি ধরবো তার মানে আমি যদি এনএনপি কে বের করতে পারি সেটা ন্যাশনাল ইনকাম এনএনপি এই এনএনপি মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট একেই বলা হয় তোমার হচ্ছে ন্যাশনাল ইনকাম এই ফর্মুলাটাই ন্যাশনাল ইনকাম বলা কিছুই না ন্যাশনাল ইনকামের ফর্মুলা কিছুই না পরীক্ষার উত্তরে একটু বলে রাখি কিছুই না এনএনপি মার্কেট প্রাইস সেম সমান আর কি হবে এনএনপি ফ্যাক্টর কস্ট প্লাস ট্যাক্স মাইনাস সাবসিডি ওই জন্য তোমাদের এই মার্কেট প্রাইসের ইকুয়েশনটা আমি তোমাদের আগে লিখে দিয়েছি যাতে এটা আপনার কিছু না ওই মার্কেট প্রাইস আর ফ্যাক্টর কস্টের উপর নির্ভর করে এটাই ন্যাশনাল ইনকামের ফর্মুলা আমাদের দেশে আমি বলছি তোমরা এটা দোকান নাও তারপর তোমাকে বলছি আচ্ছা অনলাইনে লিখতে থাকবে ঠিক আছে ছজনকে ছুঁয়েছে সেদিন তোমরা হ্যালো এবার কথা হচ্ছে ইন্ডিভিজুয়াল আমাদের দেশে ন্যাশনাল ইনকাম উৎপাদন ন্যাশনাল ইনকাম বের করার জন্য চার রকমের ফর্মুলা আছে চার রকম অ্যাকচুয়ালি 5-6 রকমের ফর্মুলা আছে তোমাদের সিলেবাসে 4 রকমের 3 রকমের ফর্মুলা আছে আমি চারটে বলবো ঠিক আছে হয়েছে আচ্ছা অনলাইনে লিখে নিয়েছো এটা অনলাইনে কমেন্ট করো অনলাইনে লিখে দিয়েছো ঠিক আছে দেখো ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় পরিমাপের 4 রকম পদ্ধতি আছে
4 রকম না, অনেক পদ্ধতি আছে, 6-7 রকমের পদ্ধতি আছে। তোমরা শুধু তোমাদের এখানে লাগে 3টে পদ্ধতি, তোমাদের এখানে 3টে পদ্ধতি লাগে। পরীক্ষায় যদি আসে, পরীক্ষার জীবনে 3টে পদ্ধতি আসে না, একটা পদ্ধতি যেটা বললাম, একটা ওইটা, আর বাদ বাকি আছে কিছু, আর কিছু মেথড যেগুলো বিদেশে লাগে, কাজে লাগে। তোমরা জানবে বাই চান্স একটা ফর্মুলা যদি পড়ে যায়, একটা ফর্মুলা পড়ে, সেটাই হোক। বলি তাহলে, আচ্ছা, প্রথম মেথডকে বলা হয় ইনকাম মেথড বা আয় পদ্ধতি। ইনকাম মেথড কি হয় এখানে? ইনকাম মেথড, ইনকাম মেথডে দেশের যত ইনকাম আছে না, দেশের যত সেক্টরে যত ইনকাম আছে না, সব ইনকাম জুড়ে দাও, কিছু না। এটা সবচেয়ে ঘরোয়া বিষয়। ন্যাশনাল ইনকাম এটা দিয়ে, মানে তুমি ভাবো না, তোমার বাড়ির ইনকাম তুমি করবে, ন্যাশনাল ইনকাম মানে পুরো দেশের, তোমার বাড়ির ইনকাম তুমি যদি পরিমাণ করো, কি করবে? তোমার বাড়ির যে আয় জুড়ে দিলে হয়ে গেল তোমার বাড়ির ইনকাম। ধরো তোমার বাবা ইনকাম করে, তোমার মা ইনকাম করে, তোমার দাদা ইনকাম করে, ভাই ইনকাম করে, যাই হোক, তুমি তোমার বাবারটা জুড়ে দিলে, মারটা জুড়ে দিলে, ভাইটা জুড়ে দিলে, যেটা যে টাকাটা হলো সেটাই তোমার বাড়ির ইনকাম হয়ে যাবে। দেশের ইনকামও সেরকম। ইনকাম মেথডে তুমি যদি ইনকাম করতে চাও, কিছু না, দেশের 4টে সেক্টর আছে, 4টে সেক্টর জুড়ে দাও, কিছু না। কি? একটা হচ্ছে তোমার সরকারি সেক্টর, মানে পাবলিক সেক্টর, পাবলিক সেক্টর গভর্নমেন্টের দিকে আমরা সবচেয়ে সোজা একদম করে এটাকে সরকারি। একটা কর্পোরেট সেক্টর, মানে বেসরকারি, যেটা কর্পোরেট। ধরো আরেকটা কি হবে? আচ্ছা, এই সেক্টর আর এই সেক্টর জুড়ে দিলে সবই হয়ে গেল। আরেকটা জিনিস আছে, ইনভেস্টমেন্ট। দেখো দেশে প্রচুর পরিমাণে দেশ অনেক জায়গায় ইনভেস্ট করে। আরে তুমি কোথাও ইনভেস্ট করলে, সেখান থেকে যে টাকাটা আসবে তার তো একটা কিছু সুদ আসবে, সেটা তো তোমার বাড়িতেই আসবে। তোমার দেশে, দেশ যদি কোথাও ইনভেস্ট করে থাকে, সে টাকাটা দেশে আসছে, তাহলে ইনভেস্টমেন্ট জুড়ে দাও। মানে বিনিয়োগ, এটাকে বিনিয়োগ বলে। সরকারি, বেসরকারি। স্যার ওই সাইডটা দেখা যাচ্ছে না। কোন সাইডে বাবু? ওই সাইডে যে লিখছেন, ওই বাংলাগুলো যে লিখছেন, ওই সাইডটা দেখা যাচ্ছে না, আপনি এধারে লিখুন। আচ্ছা, এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে, এখানে আমাদের 2-3টে খোলা আছে। কোন কোন মনে করো? হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি না ওই এ করো, কি বলে ওটাকে? হ্যাঁ, রোটেট করে নাও। রোটেট করে নিলে তাহলে দেখা যাবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, রোটেট করে তুমি ফুল স্ক্রিন করে দাও। ওখানে দেখো এই তোমার নিচে গুগল মিটে, ওখানে তোমার এই ভিডিওটা যেখানে চলছে না, ওখানে একটা অপশন আছে। আচ্ছা, হয়েছে। হ্যাঁ স্যার, হয়েছে। একে বলে বিনিয়োগ। তোমরা লিখে নাও। কোথাও ছিল না? একটা সরকারি, একটা একটা বেসরকারি, আর একটা হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট, আর একটা সেক্টর আছে। দেখো এই কর্পোরেট সেক্টর যেগুলো আছে, কর্পোরেট সেক্টর মানে আমি যদি বেসরকারি সব মানে নন গভর্নমেন্টাল যেসব আছে না, এটা বেসরকারি বলাও ভুল। কর্পোরেট সেক্টর, বেসরকারিতে না 2 রকম পার্ট হয়। একটা মানে যেগুলো বড় বড় কোম্পানি, তারা এক রকমের দেয়, আর যেগুলো কোনো ধরনের পানবিড়ি দোকান, যেসব যেসব ছোট ছোট যে দোকানগুলো, এরাও তো ট্যাক্স দিচ্ছে, এদের টাকাও তো ন্যাশনাল ইনকামে যোগ হচ্ছে, এদের টাকাও ন্যাশনাল ইনকামে যোগ হলে সেটা পড়ে প্রাইভেট সেক্টর। এটা তো প্রাইভেট সব, কিন্তু এটা কর্পোরেট নয় নিশ্চয়ই। কর্পোরেট মানে কি? যেখানে তোমার টাটা ফাটাই, হ্যাঁ, বড় যেগুলো আর কি। তো এবারে কথা হচ্ছে, আমি 4 নম্বরটা প্রাইভেট দিয়ে দিই, এটা উদ্ভব। তো এই 4টে সেক্টর থেকে আসা যেসব পয়সা, সেই সব পয়সা তুমি যদি একসাথে জুড়ে দাও, যে ইনকাম দাঁড়াবে সেটা তোমার চলে যাবে ন্যাশনাল ইনকাম। প্রাইভেট মানে তো বেসরকারি জানা যায়। হ্যাঁ, প্রাইভেট কি বললাম? বেসরকারি তো তোমার 2 রকমের আছে না। একদম বড় বড় সংস্থা যেগুলো, ছোট ছোট সংস্থা, তুমি মহারত্ন, নবরত্ন কোম্পানির নামে শুনেছো? মহারত্নের একটা আছে, নবরত্নের আছে, আচ্ছা না এইসব। তো সেরকম টাইপের সেক্টর। প্রাইভেট সেক্টরে আমি সমস্ত কিছু জুড়ে দিতে পারি, কিন্তু কর্পোরেট সেক্টরে সেই সব সেক্টর আসবে যেগুলো বড় বড়, মানে যারা প্রচুর টাকা দেয়, যাদের পুরো হাজার টাকা, বিড়লা কোম্পানি, এদের মতো আছে, যেমন সংস্থা। ঠিক আছে?
তারপরে তারপরে এমন কিছু মানে আছে সংস্থা আছে যেখানে গভর্নমেন্টও থাকে হালকা কিছু, আবার প্রাইভেটও থাকে কিছু কিছু, সেটাও পড়ে যাবে কর্পোরেট। সেটা প্রাইভেটে তো পড়বে না, কর্পোরেট পড়ে যাবে, জিনিসটা পড়ে যাবে। তো হলো, এটা গেল ইনকাম মেথড। তোমাদের যে মেথডটা আমি একটু আগে দেখালাম ওটা হচ্ছে প্রোডাকশন মেথড। এটাকে বাংলায় যদি বলে উৎপাদন বিধি বা উৎপাদ বিধি বলে, উৎপাদ বিধি মানে উৎপাদনের নিয়ম বা উৎপাদ পদ্ধতি। কেন কি এখানে তো এই ফর্মুলাটা তুমি লিখে নিয়ে চলে এনএনপি যেটা আচ্ছা। মাস ট্যাক্স মাইনাস সাবসিডি, এটাই। স্যার প্রথমেরটা কি লিখেছেন? প্রথমেরটা এটা হ্যাঁ এনএনপি কোশ্চেন করার আগে দুবার ভাব। এনএনপি এখানে আমি প্রোডাকশন মেথড তোমাকে যখন প্রথমে আমি বলেছিলাম, তুমি ফার্স্ট থেকে ক্লাস দেখছো কি? তুমি এই কোশ্চেনটা করছো না? আমার মনে 3-4 রকমের জিনিস প্রথম দিন থাকি না, তারপরের দিন ছিল। তারপরের দিন থেকে করছো তো, সেকেন্ড ক্লাস থেকে তো করছো। এখন পর্যন্ত ইকোনমিক্সের পড়া ক্লাস তিনটে, এটা তিনটে। তো তুই সেকেন্ড ক্লাসটা থেকে ছিল তো, সেকেন্ড ক্লাসে থাকলে তো বুঝে যাওয়ার কথা। এটা ফার্স্ট ক্লাসে তো, এখানে ফার্স্ট ক্লাসে কিছুই হচ্ছে না এখন পর্যন্ত, ফার্স্ট ক্লাসে কিছুই নেই। তুমি এটা বুঝে থাকো এনএনপি এনএনপি এসব যখন আমি বলছিলাম পড়ো পড়ো বাড়িতে পড়ো, দুই একবার ক্লাসও দেখো, মানে মুশকিল পড়ে যাবে এই জিনিসগুলো পরীক্ষায় দেয়, বুঝতে পারলে? হলো, তাহলে এটা তো গেল প্রোডাকশন মেথড। প্রোডাকশন মেথডে এনএনপি দেশের পুরো এনএনপি বের করলো, মার্কেট প্রাইস বের করলো, কারণ ট্যাক্স যে ট্যাক্সটা আমরা পে করছি সেটা ন্যাশনাল ইনকামে যোগ হচ্ছে, আর যে সাবসাইডে মাইনাস ছাড় দিচ্ছে সেটা বাদ দিয়ে দিচ্ছে। কারণ এটা তো সরকার ছাড় দিচ্ছে না, তো সরকারের কাছ থেকে ওটা তো খরচ করে দিচ্ছে সরকার, তো ওই করতে গেলে সরকারের আয় তাহলে কি হচ্ছে? সাবসিডি তো আয় না, ট্যাক্স আয়, এই জন্য ট্যাক্স দিয়ে জুড়ছি, সাবসিডি কমাচ্ছি। গেল একটা মেথড। এটা দেখো 3 নম্বর। এটা 3 নম্বর বলে ব্যয় পদ্ধতি। প্রথমটা আয় পদ্ধতি, পরেরটা বাংলা সম্মত আমি লিখে দিয়েছি। প্রথমটা বাংলা লিখি আয় পদ্ধতি, সেকেন্ডটা হচ্ছে উৎপাদন পদ্ধতি বা উৎপাদ পদ্ধতি, আর এটা হচ্ছে ব্যয় পদ্ধতি। ঠিক আছে? লং টার্মের জন্য না তোমরা বাংলা জীবনে করতে চাও এই মেথডগুলো তো আমি তোমাদের প্রথম থেকে বলছি। ইকোনমিক্সে তোমরা যদি বাংলা জিডিপি কে তুমি যদি বাংলায় করো না হবে মোট অভ্যন্তরীণ উৎপাদন। তো তুমি মনে রাখবে, তুমি আজকে নালে বাংলা পড়ছো, পরে থেকে তুমি ধরো বাই চান্স কিছু চাকরি পেয়ে গেলে, পুলিশ চাকরি পেয়ে গেলে, তোর কনস্টেবল চাকরি পেয়ে গেলে, তোমার এখন হয়তো মনে হতে পারে যে কনস্টেবল চাকরিটাই হয়তো লাস্ট, একদম কনস্টেবল চাকরিটা নেবো, মারতে পারে টাকা পয়সা তো আসবে আর কাজ করবো। কনস্টেবল চাকরিটা পাওয়ার সাথে তোমার ফার্স্ট স্টেশন থেকে, যেটা সবার মনে হবে ভালো না? কারণ আমি আমার এত বন্ধু বান্ধবকে দেখেছি যে আমি পরিষ্কার হয়ে গেছি, কনস্টেবল চাকরি পেয়ে তোমার ফার্স্ট মনে হবে ভুল করে ফেলছি। ফার্স্ট না, মানে শুরুতে মনে হবে না, শুরুতে তো মনে হবে 6-7 মাসের একটা ট্রেনিং যখন হবে না, ট্রেনিংটা যখন শেষ হবে তখন মনে ভুল করে ফেলছি, আর একটু বেশি পড়া উচিত ছিল, যাতে একটু সময় চলে যেত, নাহলে পড়তাম আর একটু বেশি করে ঠিকঠাক করে না, আর একটা ঠিকঠাক জব দেখতাম। কনস্টেবলটা ঠিক হয়নি, কনস্টেবলে এত ইনফিরিয়ার লেভেলের ডিউটি করায় না ওরা, মানে এত মানে ফালতু লেভেলের ডিউটি করাবে না তোমাকে, তোমার ফার্স্ট স্টেশন তৈরি হবে। কেন পড়াচ্ছে? এইসব করার জন্য কি আমি এই গ্র্যাজুয়েশন করেছিলাম, এইসব করার জন্য এমএসসি করেছিলাম, তোমাদের এমএসসি করে এরকম মানুষগুলো আস্তে আস্তে তৈরি হবে। এই একটা কথা আমি বেকার তো পড়াশোনা শিক্ষিত বেকার করেছিলাম না, তোমার যোগ্যতা অনুযায়ী তুমি যদি চাকরি না পাও না, সেই চাকরি তুমি করতে চাইবে না, তোমার ওখানে মনে লাগবে না ওই করতে। একটা মাধ্যমিক পাস ছেলেকে যদি তুমি কনস্টেবল চাকরি দাও, সে করে নেবে। কেন? সে মাধ্যমিক পাস কনস্টেবল ঠিক আছে, তার ওই যোগ্যতার জন্য চাকরি ঠিক আছে। তুমি একটা এমএসসি বা পিএইচডি করা একটা ছেলে যদি কনস্টেবল চাকরি পায় না, তখন তার গায়ে লাগবে, সে তখন মনে হবে যে না ঠিক হচ্ছে না, না তো ওই ডিগ্রিটা করতে পারবে আর না এখানে পড়ে করতে পারবে। ফলে সে একরকমের মানে টাকা পাচ্ছে বাট বেকার, তার পুরো কর্মক্ষমতা তো সে লাগাচ্ছে না দেশের জন্য। সে পুরো কর্মক্ষমতা যদি না লাগাচ্ছে, তখন সে একরকম দেশকে কিছু দিচ্ছে না, দেশে কিছু দিচ্ছে না, বেকার হয়েছে, এইরকম কাণ্ডটা। তো ওই জন্য তোমাদের লং টার্মের জন্য সবসময় বলি
তোমাদের কোন সময় তোমরা চাকরি করবে, যখন চাকরি করবে না, যদি কোনো ইনফিনিট লেভেলে চাকরি পাও, তখন ফার্স্ট তোমার মাথায় 6-7 মাস চাকরি করার পর তোমার প্রথম মাথায় চাকরিটা চেঞ্জ হয়ে গেলে ভালো। যে কোনো চাকরি হয়, যদি বড় লেভেলের চাকরি তো আলাদা কথা, তাহলে এই যে গ্রাউন্ড লেভেলের যেসব জব, এগুলো মনে হতে পারে টুটি বলো বাইছো মনে হবেই পড়ি, আর একটু বলো যে পড়ি, ওই তখন তুমি ডিউটি থেকে ফিরবে, ফিরে এসে পড়তে বসবে, পরে মনে হবে যেন আর একটা ভালো লেভেলের জব পাই, তখন তোমার কাজে আসবে এই 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 টার্মগুলো। কেন এগুলো বাংলা 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 বই কথা ছেড়ে দাও, ওভারঅল পুরো ভারতে এই জিনিসটাই চলে, এই ইংলিশ টার্মগুলো চলে, বাংলা টার্মগুলো তোমার ওয়েস্ট বেঙ্গলে চলে। বুঝতে পারো? ওই জন্য বারবার বলছি তোমরা মানে বেশিরভাগ ফোকাস করো এই ইংলিশ টার্মগুলোতে। তোমরা যখন পড়বে না, তখন বেশিরভাগ ইংলিশ টার্মগুলো ধরে ধরেই পড়বে। হ্যাঁ, মানেটা কি তা, মানেটা যেটা আছে সেটা জিডিপির মানে যেটা, সেটাকে আমি ইংলিশে পড়তে বলেছি। জিডিপি তুমি নর্মালি ইংলিশে মনে রাখলে, বাট যেটা মেন, তার যে মেন যে মানে এটা খাঁচাটা, ওই খাঁচাটা তুমি বাংলায় বলো। আচ্ছা হলো একটা, আচ্ছা দুটো পদ্ধতি চলে গেল। একটা তোমার এনএনপি দিয়ে বের করা যেটা, ওই এনএনপি দিয়ে বের করা যেটা, ওইটা হচ্ছে অরিজিনাল পদ্ধতি, ওটা আমাদের ভারতীয় কাজে লাগে। আমাদের ভারতে যে ন্যাশনাল ইনকাম বার করা হয়, সেটা ওই পদ্ধতি বার করা, এনএনপি। ঠিক আছে? এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা তোমার হচ্ছে বিদেশিরা কাজে লাগে, মানে যারা পুঁজিবাদী দেশ। তোমাদের আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম পুঁজিবাদী দেশ কাদের বলে, যাদের ক্যাপিটালিস্টিক ইকোনমি চলে, মানে যাদের সমস্ত কিছু প্রাইভেট। ক্যাপিটালিস্টিক ইকোনমি কাদের? যাদের দেশে সমস্ত কিছু প্রাইভেট, হ্যাঁ, শুধু কিছু কয়েকটা জিনিস ছাড়া, যেমন ধরো এই আর্মি, নাসা আছে, আর্মি আছে, আর এই কোর্ট আছে, ব্যাংক ফ্যাংক আছে, এইসব যে কয়েকটা জিনিস ছাড়া ওদের আছে তোমার সবকিছু সব প্রাইভেট, স্কুল ফুল সব প্রাইভেট। এবারে কথা হচ্ছে তাহলে এই যে জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে তোমার ওই যে ইকোনমিটা তৈরি হচ্ছে, ওটা হচ্ছে পুঁজিবাদী ইকোনমি বা ক্যাপিটালিস্ট ইকোনমি। এবারে কথা হচ্ছে ওই ইকোনমিতে যাদের ওই সব ইকোনমি আছে, তাদের দেশে এই পদ্ধতি ব্যবহার করা। এর পদ্ধতি কিছুই না, একটাই ফর্মুলা আছে, মনে রেখে দেবে, CIG প্লাস X মাইনাস A। কি এগুলো কি বলবো, আমি বলবো, সব বলবো, তোমরা মাথায় রেখো না, তোমরা এটা আমি ডাইরেক্ট বলেছিলাম যাতে মাথায় ভাইরাল হয়ে যায়। CIG X মাইনাস A, CIG X কত চারটে জুড়ে দিলে লাস্টে A মাইনাস করে দিলে, কি এগুলো কি, এগুলো কি বলছি। C মানে হচ্ছে যেটা ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম সমান এটা লিখে নাও, লিখে নিয়ে আচ্ছা তোমরা লিখে নাও CIG X মাইনাস A। তোমরা এনএনপি বার করতে পারছো। আচ্ছা আয় পদ্ধতি, আয় পদ্ধতি তো পড়ে না পরীক্ষা ছিল, এটা মানে দেখা যায়। ক্লাসের নাম এটা হচ্ছে ব্যয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি তোমার হচ্ছে CIG X মাইনাস A। এটাকে কনজিউমিং মেথড বলে, এটাকে এক্সপেন্ডিচার মেথড মানে ব্যয় পদ্ধতি না বলে কনজিউমিং মেথড বলে, মানে উপভোগ পদ্ধতি, এটাও বলতে পারবে। কিছু কিছু বলতে থাকে, যে তোমরা বাংলায় না বলে দাও কেন। হলো CIG X মাইনাস A দেখে নিয়েছো? এর কথা হচ্ছে যে CIG X মাইনাস M, CIG X মাইনাস M এর মানে কি? C মানে কনজিউমিং, মানে কনজাম্পশন, কত কনজিউম করা হয়েছে, মানে কত কত জিনিসপত্র আমরা কনজিউম করেছি, মানে উপভোগ করে নিয়েছি আমরা কত জিনিস। আমরা পুরো ভারতে সারা সারা বছরে কত জিনিস উপভোগ করি, সেই সমস্ত কিছুর দাম C ফর কনজাম্পশন, কনজাম্পশন উপভোগ, কত উপভোগ, কত জিনিসে তুমি উপভোগ করেছো। তুমি যেসব জিনিস উপভোগ করছো তার একটা দাম আছে, সেই দামগুলো, যে দামগুলো দিয়ে তুমি কিনছো, ওই দামগুলো কোথায় যোগ হচ্ছে ন্যাশনাল ইনকাম। তো C মানে কনজাম্পশন, মানে কত জিনিস তুমি উপভোগ করছো। I মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট মানে ওই ইনভেস্টমেন্ট দেশ ইনভেস্ট করছে, সেই ইনভেস্টে যে ইন্টারেস্টে টাকাগুলো আসে বা ইনভেস্ট করার পরে যে লাভটা আসে, সেসব লাভ তো দেশের ঘাড়েই আসে করছে, সেটা দেশের ঘাড়ে এসে করছে, দেশের উপরে আসছে, দেশের লাভ ওটা, ওটা তো তোমার ন্যাশনাল ইনকামে যোগ হবে। জিএনপি না, দেশ বাইরে থেকে আসছে তো যোগ হয়ে যাচ্ছে, তাহলে তোমার ইনভেস্টমেন্ট। C ফর কনজাম্পশন, কত উপভোগ করলে তুমি, যেগুলো বাংলায় সাইডে লিখে রাখো, এটাকে লিখো উপভোগ, এটাকে লিখো বিনিয়োগ, ঠিক আছে। তারপর G, গভর্নমেন্টাল এক্সপেন্ডিচার মানে সরকারি ব্যয়, বাংলায় লিখলে সরকারি ব্যয়। অনলাইনে দেখা যাচ্ছে, এটা একটু নিচু হয়ে গেছে, বাট যদি তুমি পুরো স্ক্রিন করে রাখো তাহলে দেখতে পাবে, গ্যারান্টি। আচ্ছা কি হবে
এই মেথডটা যেটা তোমার এই এক্সপেন্ডিচার মেথড বা ব্যয় পদ্ধতিতে আমি যদি ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করি কি দাঁড়াচ্ছে CIG x - a। এখানে সি কি কনজাম্পশন, মানে আমরা পুরো পুরো বছরে কত জিনিস উপভোগ করছি, যত জিনিস আমি দাম দিয়ে উপভোগ করছি না, ওই দামটা ফাইনালি কোথায় কি যোগ হচ্ছে, ন্যাশনাল ইনকাম। বিনিয়োগ, সরকার যেখানে যেখানে ইনভেস্ট করে রেখেছে সেই ইনভেস্টমেন্ট থেকে যে টাকাটা আসছে সেটাও আমাদের ন্যাশনাল ইনকামে যোগ হচ্ছে। বিনিয়োগ, গভর্নমেন্টাল এক্সপেন্ডিচার মানে সরকারি ব্যয়। এবার আমি বলছি না সরকার ব্যয় কোথায় কোথায় করে। ধরো আমাদের এখানে একটা পুল তৈরি হবে, সরকার টাকা দেবে, কাকে টাকা দেবে? হ্যাঁ, যারা কাজ করবে, আরে যারা 20 টাকা বানাবে তাদেরকে টাকা দেবে, তাদেরকে যে টাকাটা দিচ্ছে তাদের তো ইনকাম হচ্ছে টাকাটা। হ্যাঁ, ইনকাম, তারা যখন ইনকাম হচ্ছে, তাদের যে ইনকাম হচ্ছে, তারা ট্যাক্স দিচ্ছে, তারা খরচ করছে, কোথায় খরচ করছে? ফাইনালি দেশেই খরচ করছে না। তো আমি ওদের আয়টা হিসাব করে, ওদের আয় আমাকে হিসাব করতে হবে, কি হিসাব করতে হবে? হয় ওদের আয় হিসাব করতে হবে, আমরা সরকারের ব্যয় হিসাব করতে হবে। ওদের আয় হিসাব করতে তুমি পুরোপুরি ফল পাবে না ঠিকঠাক, কিন্তু সরকারের কাছে একদম পারফেক্ট ডেটা থাকে কত টাকা আমি ব্যয় করেছি। তুমি একটা লোক কত টাকা খরচ করছে তুমি কি করে বলবে? কিছু টাকা রেখে দিয়েছে, কিন্তু সরকার থেকে কত টাকা দিয়েছে সেই টাকা তো সরকারের কাছে হিসাবটা আছে। তাহলে ওর আয়টা ধরবো না সরকারের ব্যয়টা ধরবো? সরকারের ব্যয় ধরেছি। তো সরকার যেখানে যেখানে ব্যয় করছে না সেই খরচটাও তোমার ন্যাশনাল ইনকামেই ঢোকে লাস্ট অব্দি। ব্যাস, উপভোগও গেল, বিনিয়োগও গেল, সরকারি ব্যয়ও গেল, তিনটে চলে গেল। আর একটা জিনিস আছে, দুটো জিনিস আছে অ্যাকচুয়ালি। এক্স মানে হচ্ছে এক্সপোর্ট বা রপ্তানি। তুমি কত জিনিস রপ্তানি করছো, আমাদের ভারত থেকে তো প্রচুর জিনিস রপ্তানি হয়, মশলা, এই তোমার বিভিন্ন রকমের পাট, মুক্ত, প্লাস অনেক অনেক, তারপর তোমার চিনি, গম, এসব অনেক জিনিস এক্সপোর্ট হয়। এইসব জিনিস এক্সপোর্ট হয়, সেই এক্সপোর্টটা যখন আমি এক্সপোর্ট করছি, আচ্ছা রপ্তানি করা ভালো না আমদানি করা ভালো? রপ্তানি করা ভালো। রপ্তানি করা ভালো মানে ওই যে টাকাটা আসছে ওটা আমি জুড়বো না, বাদ দেবো। এটা হচ্ছে ইম্পোর্ট, আমদানি, ওই জন্য বাদ দিয়ে দিয়েছি। যে জিনিস আমি আমদানি করছি মানে পয়সা দিয়ে কিনছি, সে টাকাটাকে আমি কি করে ন্যাশনাল ইনকামে ঢোকাবো? ঠিক আছে, তাহলে এই পাঁচটা গেল তোমার জিনিস। একটা কনজাম্পশন বা উপভোগ, একটা তোমার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, একটা হচ্ছে গভর্নমেন্টাল এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয়, রপ্তানি, আর একটা আমদানি। এই চারটাকে তুমি জুড়বে, লাস্টে মাইনাস করে দেবে। কোনো কোনো বইতে দেখবে এটা একটা ব্র্যাকেট দিয়ে করা আছে, এটাকে ব্র্যাকেট দিয়ে দিয়েছে। কি করেছে, এটা তিনটে জুড়ে দিয়েছে, দিয়ে এক্সপোর্ট আর ইম্পোর্টটাকে মাইনাস করছে। মানে তুমি যত এক্সপোর্ট করছো আর যত ইম্পোর্ট করছো, তুমি যদি এক্সপোর্ট বেশি করো আর ইম্পোর্ট কম করো তাহলে এটা প্লাসে আসবে। কি বলছি মাথায় ঢুকছে? ভালো করে বোঝার চেষ্টা করো, রাখো মাথা পরিষ্কার রাখো। তুমি যদি এখানে এই লেভেলের মাথা নিয়ে চলো না তাহলে কিন্তু বুঝতে পারবে না। ইকোনমিক্স একটু বোঝার জন্য একটু একটু মাথাটা সাফ মানে বেশ করা দরকার। দেখো, যদি এক্সপোর্ট বেশি হয় আর ইম্পোর্ট কম হয় তাহলে এই ভ্যালুটা প্লাস হবে না মাইনাস হবে? পুরো ব্র্যাকেটের মধ্যে যেটা আছে প্লাস হবে। মানে এক্সপোর্ট বেশি হচ্ছে, ইম্পোর্ট কম হচ্ছে, বেশি থেকে কম বাদ দিলে প্লাস হচ্ছে। আর যদি দেশের জন্য কোনটা ভালো, এক্সপোর্ট বেশি আর ইম্পোর্ট কম, এটা ভালো নাকি উল্টো হচ্ছে? এটা ভালো না? এক্সপোর্ট বেশি ইম্পোর্ট কম, এটা ভালো তো নিশ্চয়ই। তাহলে যেন এইটাকে না, এই পুরো এটাকে বলে শুদ্ধজনিত ব্যয়। শুদ্ধজনিত ব্যয় মানে এটাকে না নরমাল যদি বলে শুদ্ধ ব্যয় লিখে দেবেন। এটা কি কনজাম্পশন, এটা হচ্ছে বিনিয়োগ, এটা সরকারি ব্যয়, এটা শুদ্ধ ব্যয়। শুদ্ধ ব্যয় মানে শুদ্ধভাবে যেটা ব্যয় হয়ে গেছে, আর কিছু ওখান থেকে যদি কিছু আসে তাহলে ভালো, আমাদের এটা মাইনাস হয়ে যাচ্ছে। কেন? আমাদের আমদানি বেশি হয় রপ্তানি থেকে, আমাদের আমদানি বেশি রপ্তানি থেকে, তারপরে এটা মাইনাস হয়ে থাকে। আমাদের ক্ষেত্রে দেখতে গেলে ব্যয় হচ্ছে, আয় হচ্ছে, ব্যয় হচ্ছে, ওই জন্য শুদ্ধ ব্যয় ধরবে। যাদের ক্ষেত্রে আয় হচ্ছে আয়, এই জিনিস চারটে জিনিস জুড়ে দিলে, চারটে জিনিস জুড়ছে, এটা তো একটাই ধরে নিলাম, চারটে জিনিস জুড়ে দিলে যেটা সেটাই ন্যাশনাল ইনকাম। এই মেথড, এই পদ্ধতিতে যে মানে জাতীয় আয় পরিমাপের যে পদ্ধতি, এটাকে বলা হয় তোমার কোথায় গেল ব্যয় পদ্ধতি, এক্সপেন্ডিচার মেথড। তিনটে পদ্ধতি চলে গেল, আর একটা পদ্ধতি পড়ে আছে কি? হ্যাঁ, কনজিউম মেথড বা উপভোগ পদ্ধতি। মানে ওইটা তোমার ওই যেটা সিআইজি, সরি কি বলে এটা, হ্যাঁ সিআইজি, সিআইজি এক্সপেন্ডিচার। তোমরা শুধু খালি একটু মাথায় রাখবে, তোমরা বাড়ি যাবে তো দু একদিন পরে, যদি তুমি এখন আজকে তো বুঝে গেলে, দু একদিন পরে জাস্ট কিছু না, এই ফর্মুলাটা বারবার দেখতে থাকবে। সি ফর কনজাম্পশন, আই ফর ইনভেস্টমেন্ট, জি ফর গভর্নমেন্টাল এক্সপেন্ডিচার, এক্স ফর এক্সপোর্ট, এম ফর ইম্পোর্ট। জাস্ট বারবার তুমি দু একদিন পরে দেখে নিলে না, এটা তোমার এমনি মুখস্থ হয়ে যাবে, কিছু করতে হবে না, মুখস্থ। ইকোনমিক্স মুখে মনে থাকবে, মুখে পড়তে যেন না হয় বাড়ি, সেরকম করে একদম ডিরেক্ট। হ্যাঁ, তুমি এখানে যতটা করে ডাউনলোড করে নিলে আজকে, তোমাদের হয়তো এখন বয়স কম আছে, ধরো কম ঢুকছে তো কম ঢুকুক,
বাড়িতে গিয়ে একবার চেক করো, বাড়িতে গিয়ে একবার হলে একবার পড়ো। ছেলেরা যেটা করে না সেটা হচ্ছে বাড়ি থেকে টোটালি পড়ে না। বাড়ি থেকে যখন তুমি পড়ছো না তখন তুমি চাকরি না পাওয়ার যেসব ধাপগুলো, ছেলেরা চাকরি কেন তার প্রথম ধাপে তুমি উঠে গেছো, না পড়া গাফিলতি না, গাফিলতি এখান থেকে তৈরি হয় আস্তে আস্তে। ধরো এই যে ধরো তুমি নোট বানাচ্ছো, তো নোট বানালে এই যে নোট নিজে তুমি হাতে বানাচ্ছো, আমি দিচ্ছি না কোনো পিডিএফ, কিন্তু তোমাকে হাতে বানাতে দিচ্ছি, হাতে বানাচ্ছো। এই হাতে বানানো দেখলে তোমার তুমি যখন পরীক্ষার সময় না এই হাতে বানানো এই নোটটা না কোনো সময় খুলবে উল্টে 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 তুমি তো নোট পড়েছো, মাঝখানে যদি পড়ে থাকো ভালো, তুমি গুলে 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 যখন উঠে যাবে না তখন আস্তে 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 কারণ এটা নিজে তৈরি করছো। আমি পিডিএফ যতই দিয়ে দিই না কেন, তুমি যদি পিডিএফ না, আর পিডিএফ সবচেয়ে বড় মিথ হচ্ছে পিডিএফ, পিডিএফ পড়েই থাকে, ফোনেই পড়ে থাকে। যদি তুমি জেরক্স না করো না ফোনেই পড়ে থাকে। আজ পর্যন্ত কত পিডিএফ পেয়েছো যেগুলো তুমি জেরক্স না করে নিজের কাছে রেখেছো, যেগুলো ফোনে পড়ে তোমরা আজও ফোনে পড়ে যাচ্ছে, হয় না পিডিএফ। হ্যাঁ তোমাকে নোট আমি দেবো, আমরা নোট তোমাকে দেওয়া হবে, একটা নোট তোমাকে আমি এতে পুরো নোট একটা দেবো, সেটা দেবো আমি অবশ্যই দেবো ইয়েতে। বাট কথা হচ্ছে যে পিডিএফ ছোট ছোট যে পিডিএফ গুলো না, ওই পিডিএফ বই হিসেবে চেয়েও ওগুলো কোনো দিনও পড়া হয় না, বেকার মানে তুমি বেকার পড়ে যাবে, আর বেকার নষ্ট হয়ে থাকবে, সারা জীবন পড়ে আছে কয়েকটা জিনিস, তুমি এটা থরলি বোঝো, করো না থাকে কিছু না। জিডিপি ফুল ফর্ম মুখস্থ করে চলে গেল, জিএনপি ফুল ফর্ম মুখস্থ করে চলে গেল, জিএনপি ফর্মুলা এনএনপি ফর্মুলা মুখস্থ করে চলে গেল, আর এই চলে গেল। এরপরে যখন পড়াবো না ট্যাক্সেশন যখন পড়ানো হবে না, আজকে তো হবে না, ট্যাক্সেশন যখন হবে আর কি, তখন ইন্টারেস্ট তখন বেশি, ওখানে বেশি, মানে তুমি যদি বড় বড় পরীক্ষাগুলো যেখানে দিতে যাও না তখন ওই চ্যাপ্টারগুলো বেশি আসে। তোমার আজকাল ছেলে তো জিডিপি জিএনপি হয়ে গেল মনে করে ইকোনমিক্স হয়ে গেছে, বাবা ইকোনমিক্স বিরাট এখন পড়ে আছে প্রচুর। তাহলে এটা আর একটা মেথড আছে যেটা জীবনে পরীক্ষায় আসে, তাও দেখাতে হয়। 4 নম্বর মেথড যেটাকে বলে জিভিএ মেথড। আরো তোমরা জিভিএ দেখো না, এক সেকেন্ড দেখো না, পুরো ফর্মটা লিখি। গ্রস ভ্যালু অ্যাডেড মেথড। কি মানে? মানে এর মানে হচ্ছে তোমার হচ্ছে মোট মূল্যবর্ধন পদ্ধতি। আচ্ছা অনলাইনে তোমরা বুঝতে পারছো আমার তো টেনশন হচ্ছে, এই যে সেই ছেলেটাকে নিয়ে সেই এনএনপি জিজ্ঞেস করছিল, আমার মাথা খারাপ হয়েছে। ওএনপি জিজ্ঞেস করার পর আমি সাথে তখন বুঝতে পেরে গেছি এনএনপি বুঝতে পারি, ওই এনএনপি না বুঝতে পারলে তোমার মাথা তোমার ওই কোশ্চেনটা হবে না যে আমি পুরোটা তোমাকে এখানে একটা জিনিস ছেড়েও দিই না, তুমি আমাকে কারেকশন করে দেবে। আমি আগে যদি আমি আগে একটা ভুলে লিখে দিই তো তুমি এখন আমাকে কারেক্ট করে দেবে, কারণ তুমি জানো ওই জিনিসটা। তুমি যদি ওটা না বলো না তখন তুমি জিজ্ঞেস করতে আমার প্রশ্ন আসবে যে এটা কেন বলছে, কিন্তু আগে যদি ক্লাস না করো। আচ্ছা হয়েছে, অনলাইনে বুঝতে না পারলে আমাকে বলবে কিন্তু সাথে সাথে, এখনই ক্লিয়ার করো, যদি না বুঝতে পারো এখনই ক্লিয়ার করো, পরের জন্য বসে দেখো না। দেখো গ্রস ভ্যালু অ্যাডেড মেথড, এখানে কি হয় মোট মূল্যবর্ধন পদ্ধতি। মানে ধরো যখন আমরা বলি ধরো নরমাল ইয়ে কি দিয়ে বানানো হয় বিস্কুট, আচ্ছা ধরো গম আছে, এখানে আটা আছে, গম থেকে আটা তৈরি হয়, আটা থেকে ধরো আমি বিস্কুট বানাই, বিস্কুট আমাদের এখানে বিস্কুট বলে, নরমাল জাতিকে বিস্কিট বলে, আমার বিস্কিট বলে, আমাদের গ্রাম গ্রামে বিস্কুট, আমেরিকার লোকেরা আবার বিস্কুট বলে কুকিজ বলে। যাই হোক দেখো গম থেকে আটা হয়, আটা থেকে বিস্কুট হয়, কি হচ্ছে গম কত করে কেজি এখন? ধরো আরে সেটা দাও, ধরো তোমাকে 10 কেজি গম আছে, কত 10 কেজি গম, 10 কেজি গম দিয়ে যদি 30 টাকা করে কেজি গম, 40 টাকা করে কেজি, আরে বাপ রে বাপ। আচ্ছা ঠিক আছে তাহলে যাই হোক 40 টাকা ধরো, 40 টাকা 10 কেজি গমের দাম কত? 500 টাকা, 500 টাকা এখানে গমের দাম। আচ্ছা আটা কত করে কেজি? আচ্ছা এই 10 কেজি গম থেকে আটা কত বেরোবে? 9 কেজি, কম হয়ে গেছে, আরো কম বেরোবে, 9 কেজি ধরো, কত কেজি? 9 কেজি, আটা কত করে কেজি? ধরো 50 টাকা করে দিলাম, ধরো 50 টাকা ধরে নিচ্ছি, 45 450 টাকা, এটা আটার দাম গেল। আর এই 9 কেজি আমাদের কত বিস্কুট হবে? বহু বিস্কুট হবে, আরে সেই ছোট ছোট বিস্কুট গুলো
বাচ্চা যেগুলো খায় গ্রিন বিস্কুট, হ্যাঁ ওই অনেক বিস্কুট হয়ে যাবে, কত হবে? আমি আমি ধরে নিলাম 50 প্যাকেট বিস্কুট, ছোট ছোট প্যাকেটগুলো 50 প্যাকেট বিস্কুট হয়েছে, 50 প্যাকেট, 50 প্যাকেট, প্রত্যেকটা প্যাকেট ধরো তোমার 10 টাকা। হ্যাঁ আরে ওগুলো 9 কেজি আটা না, 9 কেজি আটা না, ওই অত 50 প্যাকেট আরো বেশি প্যাকেট বিস্কুট হয়ে যাবে। ধরো আমি যদি তোমাকে দরকার ধর, তুমি একটা আমি তোমাকে বলছি বোঝাচ্ছি, তুমি এত পুরো সিরিয়াসলি নিয়ে নিচ্ছ না। ধরো তুমি যদি 15 টাকা করে প্যাকেট ধরো, প্যাকেট 15 টাকা করে প্যাকেট ধরলে কত হচ্ছে? 15 টাকা 75, 750 টাকা, তাই তো? 750 টাকা, 750 টাকা হচ্ছে তোমার হলো। এবার কথা হচ্ছে জিনিসটা দেখো, এরা কি করছে মূল্যবর্ধন পদ্ধতি কি বলে? বলে প্রথমে যে জিনিসটা থেকে তুমি মানে কোন একটা প্রোডাক্ট তুমি বানাচ্ছ, যে জিনিসটা ফার্স্ট তোমার তৈরি হচ্ছে, ঠিক আছে, সেই দামটা ফার্স্ট জুড়ে দাও, বুঝলে দাও, প্লাস এখান থেকে কত বেড়েছে, কত টাকা বেড়েছে? 50 টাকা বেড়েছে। এই যে টাকাটা বেড়েছে না, ওই টাকাটাকে যোগ করো, বলো এখান থেকে এখানে কত টাকা বেড়েছে? 300 টাকা। হ্যাঁ 300 টাকা বেড়েছে, তাহলে এই টাকাটাকে যোগ করো, কত হচ্ছে? এর আবার বেশি না তো, এই টাকাটা কি আলাদা ছিল? আলাদা ছিল, লাস্ট ফাইনাল টাকাটা বলে হয়েছে না। গ্রস ভ্যালু অ্যাডেড মেথড এটা বলে তুমি ভ্যালু অ্যাড করতে থাকো, মানে মূল্য যত টাকা মূল্য বাড়ছে না, ওই মূল্যগুলোকে লাগাতে থাকো। ফার্স্টে যে মূল্যটা তুমি কিনেছো একদম ওই মূল্যটা ফার্স্টে বসিয়ে দাও, ব্যাস। তারপরে যত টাকা করে বাড়ছে না, প্রোডাক্ট আস্তে আস্তে যখন এগোচ্ছে, প্রোডাক্ট যত মানে প্রোডাক্টগুলো কনভার্টেশন মানে রূপান্তরিত হয়ে হয়ে যখন লাস্ট প্রোডাক্টে যাচ্ছে, ওই কনভার্টেশনে যে টাকাগুলো বাড়ছে, ওই টাকাগুলোকে যোগ করতে থাকো। তখন এই টাকাটা যোগ করে দাও, এই টাকাটা যোগ করে দাও, লাস্টে যে টাকাটা পাবে সেটাই হচ্ছে তোমার ফাইনাল টাকা। তো এইটাই বলে দিলে হয়ে যাবে ফাইনাল টাকা। একদম যে লাস্টে যে টাকাটা এটাই না, এর আবার উল্টো মূল্য বাড়িয়ে বাড়িয়ে তুমি বলো। তো এই যে এটা তো পরীক্ষা আসে, এর যদি পরীক্ষা কোশ্চেন বানাতে হয় না, এত বড় কোশ্চেন বানাতে হবে, অপশন বড় বড় অপশন দিতে হবে। মানে তোমার একটা যে পেজ হয় না, একটা পেজের আধা পেজ হয়ে যাবে একটা কোশ্চেনের জন্য। তো এই পদ্ধতিটা পরীক্ষা আগ পর্যন্ত আসেনি। তো গ্রস ভ্যালু অ্যাডেড মেথড তোমাদের নিয়ে এত চিন্তা করতে হবে না, তুমি শুধু বুঝে নাও যে এই জিনিসটা হয় এইভাবে। তুমি ভাবো না এই প্রোডাক্টের এত ভ্যালু, ভ্যালু কত হলো এত, এরকম অন্যান্য প্রোডাক্টের এরকম ভ্যালু আসবে। পুরো কোম্পানি এত প্রোডাক্ট বানিয়েছে, সে তার পুরো কোম্পানির ভ্যালু বের করে বসে আছে। এই কোম্পানি এত ভ্যালু বের করে, এবারে সব কোম্পানির যে ভ্যালুগুলো সেগুলো এক কালি করে দাও, সব তো এবারে সব একসাথে জুড়ে দাও, যেটা আছে রিলেশন কি তুমি করো নাকি? ওয়াও না তো শুনছি কেউ ভবিষ্যতের চাকরিজীবী এরা। আমি মাঝে মাঝে মনে হয় যে নেতারা লুটে কেন, মাঝে মাঝে মনে হয় ঠিকই করে, কাদের লুটবে না কেন? বলতে কি দরকার নেই, লুটবে না কেন? এদের সবচেয়ে ফার্স্ট তো লুটবে না কেন? আমি বসে থাকবে লুটে না। আমি এক্ষুনি আমি তোমাকে একটা জিনিস দেখাবো, দেখলে তোমাকে আরো বেশি মানে লাগবে যে কি হচ্ছে হচ্ছে মানে এরকম কেন হচ্ছে, লুটবে না কেন? আরে লুটবে না কেন? নাগরিক তোমার কাছে, তুমি যখন একটা ডেমোক্রেসি চলছে না, ডেমোক্রেসিতে যখন যতটা ভোট মানে তোমার যখন নেতা বাছার অধিকার আছে না, নেতাও দেখে বাঁচাবে, তুমি নেতা বাঁচবে সেই সব নেতাকে বাঁচবে যে তোমাকে চাল ডাল গম দিয়ে দিতে পারবে সহজে বাঁচবে। তো হবে না কেন? তো বাঁচো না, তো সারা জীবন ধরে চাল ডাল গম থাকবে। ভারত একটা কৃষি প্রধান দেশ, এটুকু জানো তো? ভারত একটা কৃষি প্রধান দেশ হয়ে সেখানে যদি চাল ডালের জন্য লাইন লাগাতে হয় না, এর থেকে দুঃখজনক কিছু নেই। ভারত একটা কৃষি প্রধান দেশ, সেখানে কিন্তু সেই কৃষিকাজের জন্য চাল ডালের জন্য লাইন লাগাতে হচ্ছে। হচ্ছে না, তুমি নিয়ে যাও লাইন লাগাতে হচ্ছে, রেশন দোকানে এরকম বেশি লাইন লেগে যায়। তাহলে ভাবো ভারত একটা কৃষি প্রধান দেশ হয়ে, যেটার মেন কাজ কৃষিকাজ, কৃষি প্রধান দেশ হয়ে সেখানে যখন চাল ডাল গমের জন্য লাইন লাগাতে হচ্ছে না, হয়ে গেছে ডেমোক্রেসি হয়ে গেছে। ইংরেজরাও এত লোটে নেই, এই যা লোটে নিচ্ছে ইংরেজরাও এত খারাপ, সেরকম কন্ডিশন তৈরি হচ্ছে কিছু না। কি হচ্ছে মানে কিছুই না, তোমরা মানে ওই হচ্ছে কথা। মানুষের মধ্যে এত অনেক না, গ্রামের দিকে তুমি দেখবে ধর্ম প্রেম আর এই পলিটিক্স, এতে না মস্তিষ্ক কাজ করে। তুমি যেই ধর্মকে মানো তোমার কাছে সেই ধর্ম একদম রাজা, তুমি আর বাদ বাকি ধর্মকে কোনোদিন জাজ করে দেখবেও না। মানে তুমি সবসময় দেখবে ওই ধর্মটাকে খারাপ ছোট করার জন্য তুমি বসে আছো। আর প্রেম, যার সাথে প্রেম হবে সে তোমার কাছে সেরা, আর দুনিয়ার কোনো কেউ ঠিক ভালো না। আর রাজনীতি, যে পার্টি তুমি করো সেই পার্টি তোমার কাছে সেরা। তো মাথা থেকে এটা বের করো, এই ধর্ম প্রেম আর রাজনীতি মাথা খাটে না। তো এই জন্য যদি সত্যি মানে যারা সত্যি হয় না, মানে তারা এত ভাবে না। সত্যি কথা বলতে গেলে শিক্ষিত মানুষ তো এতেও যায় না, নেতা তো ওইসব লোকেরই যায় না। শিক্ষিত মানুষ ফাট করে কি বসে পড়তে পারবে না এখানে? নেতা কিরকম দরকার?
যে ফট করে ওখানে ধর জমিতে তুমি রুইছো, ওখানে রুই ফট করে ওই কাদাতে বসে পড়বে। শিক্ষিত মানুষ ওটা করতে পারবে না, বলতে কেন শিক্ষিত লোককে? যারা করতে পারবে, যে বসে পড়বে না তার মেন উদ্দেশ্য ওই তার কাপড়টাকে নোংরা করা, আমি দেখুন আমি আপনাদের জন্য কত কিছু করছি, এরকম দেখানো আর কি। হয় না, শিক্ষিত লোকের ভোটেও তো বানায় না, তো সেরকম হয়। একটা ইয়ে হলে বড় সিস্টেম হলে বড় ভালো হতো। মিনিমাম একটা কোয়ালিফিকেশন থাকবে তার, যেটা দরকার। যদি বলা হয় প্রত্যেক নেতাকে যে যা ইউপিএসসি তৈরি কর, ইউপিএসসি প্রিপারেশন করো, ইউপিএসসি প্রিপারেশনে যদি ইয়ে হয় তবে তুমি নেতা, দেশ সুধরে যাবে হু করি, এটা হয় না। না মাস লিডার থাকে না অনেকের, অনেক নেতা হয় কি নেতা হয়তো শিক্ষিত হতে পারে, তাদের মধ্যে লিডার হওয়ার এটা থাকে না। তুমি ভালো না, এই আমাদের অর্থমন্ত্রী ছিল আগে মনমোহন সিং, প্রধানমন্ত্রী ছিল, বিরাট শিক্ষিত লোক, পপুলার ছিল অত বেশি, শিক্ষিত ছিল, সব ভালো, কিন্তু অত পপুলার নরেন্দ্র মোদী বিরাট পপুলার। হ্যাঁ, এত মেজরিটি ভোট কোথাও নেই, তো এরকম আছে। তো এই জিনিসটা থাকে না, তো মানে মাস লিডার একটা হওয়ারও তো একটা কোয়ালিফিকেশন থাকে, তো সেটা সবার মধ্যে থাকে না। অতিরিক্ত মানে তুমি শিক্ষিত হয়ে গেলে সেটা হতো তোমার এটা, আর যারা শিক্ষিত হয়ে যাবে তারা হুট করে ওই সময় যাবে। রাজনীতি নর্দমা 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 সব ঠিক কথা, আরে নর্দমায় নেমে কেউ পরিষ্কার তো কর, মানতে চায় না। প্রধানমন্ত্রীটাও মমতা থেকে অনেক শিখবে। বলো না পার্টি থেকে অত কিছু মনে হয় না তোমার, ভোট দিয়ে তো চলে যাচ্ছে। ওটা না, ওটা যে পার্টি আসুক না কেন, একটা ঠিকঠাক লোক কি চাইবে, যে পার্টি আসুক না সে কাজ চাইবে, কাজ কি কাজ হচ্ছে আমরা সেটা বলো। তুমি যে পার্টি তোমার রক্ত চোষা পার্টি, যাই পার্টি নিয়ে আসো না তাতে কিছু যায় আসে না, তুমি কাজ কি করছো বলো সেটা, ব্যাস। যে পার্টি আসুক না কি যায় আসে। আদর্শ আমাদের পার্টিটা বানাবো তাহলে চারটে মেথড বোঝা গেল। আচ্ছা, চারটে মেথড নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করো অনলাইনে। চারটে মেথড হলো, কিছু অসুবিধা আছে? না স্যার। কিনা ঘুমাচ্ছে স্যার, বাবু বলছে কে বলে তুই ল্যাপটপটা মানে ল্যাপটপে নিচে ঘুমিয়ে গেছে আর কি, আমি অত বুঝতে পারি না, মাথা ঘুমিয়ে গেছে, আমি বললাম কি হলো কেসটা, তাই ঘুমিও ঘুমালে কি করে ঘুমানি রাতবেলা ওটা সব ঘুমিয়েছি, ঘুমাও ওটা সব রাতবেলা দুটো বাদ বাকি টাইমটা দুটো অব্দি টিউশন পড়াচ্ছি। কোন টিউশন? দুটো নিজে পড়েছে। কি 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 পড়া, মানে কলেজে পড়া না অনার্সে পড়া? কোন অনার্স নিয়েছি? মেয়ে কোন অনার্স নিয়ে এত রাত হচ্ছে? সারাদিন টিউশন পড়ায়, শুনতে পড়তে হবে না। স্যার দুটো পর্যন্ত টিউশন তোমার পড়ায়। মতো ছেলেই চাকরি করে আমি বড় খুশি হই। এত এত মেহনত, এত পরিশ্রম, এত ফ্যামিলি প্রেসার, সত্যি না সত্যি যদি থাকে এবং তুমি সারাদিন টিউশন পড়াও, আরে সারাদিন এত টিউশন পড়াও যে বাইক কিনেছে বাইক কিনেছে? কে বাইক কিনেছে? তাহলে গরিব কোথায়? প্রবলেম নেই, তবু এই রকম দেখো তোমাকে একটা জিনিস, হ্যাঁ আমি মানছি কষ্ট হচ্ছে ঠিক আছে, বাট এটাও সমান ওই তোমার এই টিউশন পড়াগুলো থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা। টিউশনগুলো তোমার পেট চালাবে ক্ষণিকের জন্য, তুমি যত বুড়ো হবে না তোমার পপুলারিটি কমতে থাকবে। চাকরি আর কর্মের মানে শ্রমের মধ্যে একটাই তফাৎ, শ্রম তোমার যত বয়স বাড়বে তোমার কর্মক্ষমতা তত কমতে থাকবে, আর চাকরিতে যত তোমার বয়স বাড়বে অভিজ্ঞতা তত বাড়তে থাকবে। হ্যাঁ, এই জিনিসটা তোমাকে একটু বুঝে নিতে হবে। দেখো তো আচ্ছা, ন্যাশনাল ইনকাম গেল। ন্যাশনাল ইনকাম পদ্ধতি এই চারটে পদ্ধতি আছে। আচ্ছা, তোমাদের আমি আগের দিনটা পার ক্যাপিটা ইনকাম পড়িয়েছি, প্রতি ব্যক্তি আয়, এটা প্রতি ব্যক্তি আয় কি করে বের করে। আচ্ছা তোমরা বলো, আমি অনলাইনে কাউকে জিজ্ঞেস করি, অনলাইনে আমাকে একজন বলো, কেউ কেউ লেফট করবে না অনলাইন থেকে, ফট করে জিজ্ঞেস করার সময় ফট করে লেফট করে হাতে পাইছেন বেরিয়ে গেল, সেখানে ছিলাম না। আচ্ছা অনলাইনে আমাকে একটা কথা বলো, অনলাইনে তোমাদের আমি কোশ্চেন করছি, পার ক্যাপিটা ইনকাম বা প্রতি ব্যক্তি আয় কি করে নির্ণয় করে? খাতা দেখবে না কেউ। ন্যাশনাল ইনকাম বাই প্রতি ব্যক্তি আয়। তাই প্রতি ব্যক্তি আয় বের করতে হচ্ছে, তোমাকে প্রতি ব্যক্তি আয় ভাগ করে দিচ্ছ কিছুটা গেছো, ঠিক আছে। আচ্ছা আর কেউ? তোমাল আছে, তারপর কে সীমানা কে আছে, একটা বৈশাখী ও আছে, তোমরা কেউ একজন বলো। এই দেখো লেফট করে গেছে, বললাম না বলার সাথে সাথে বৈশাখী লেফট। স্যার ওটা ন্যাশনাল ইনকাম বাই প্রোডাকশন হবে। না
না না বাবা, পপুলেশন জনসংখ্যা জনসংখ্যা। জনসংখ্যা। জাতীয় আয়কে তুমি যদি জাতীয় আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ করে দাও না, দেখো জাতীয় আয় মানে কি দেশের পুরো আয়, দেশের পুরো আয়কে তুমি যদি পপুলেশন দিয়ে ভাগ করে দাও মানে জনসংখ্যা দিয়ে ভাগ করে দাও, যে টাকাটা তুমি পাবে সেটা হচ্ছে প্রত্যেকের কাছে যে টাকাটা যাবে প্রতি ব্যক্তি আয়, প্রতি ব্যক্তি আয় বা পার ক্যাপিটা ইনকাম। পিছিয়ে পার ক্যাপিটা ইনকাম প্রতি ব্যক্তি আয় কি করে বের করবো? তখন আমি জাতীয় আয়, পুরো জাতীয় আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ করে দেবো, যে টাকাটা পাবো সেটা। এখন আমাদের জনসংখ্যা এই এখন আমাদের প্রতি ব্যক্তি আয় প্রায় 2 লাখ টাকার কাছাকাছি, ঠিক আছে? আমি তোমাদের সেদিনকার বললাম 1,76,000 টাকার মতো, ওইটা এখন আমি সেদিনকারকে যখন গুগল সার্চ করি 2.1 দেখাচ্ছে, মানে 2,10,000 টাকার মতো। 14,000 টাকা আছে। আমি কি বলেছি? প্রতি ব্যক্তি আয় পুরো বছরে ইনকাম, প্রতি ব্যক্তি আয় পুরো বছরে যোগ করে না পুরো মাসে যোগ করে না পুরো ডেতে কিসে করে? বছরে 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 কত কত বলেছি? 1 লাখ 72 বলেছি না 76 বলেছি? 72 বলেছি, লিখেছিলে তো তোমরা? যাই হোক, ওটা এখন 2 লাখ টাকা হয়ে গেছে। তুমি কনস্ট্যান্ট একটা ধরে রাখো, পরীক্ষা পড়ে না, পরীক্ষা পড়ে না, একটা কথা হচ্ছে এবারে এইটা পড়তে পারে পরীক্ষায়, বাট তোমার ডেটা পড়ে না। ইকোনমিক্সের ডেটা দেখো প্রত্যেক বছর চেঞ্জ হয়, তাই জন্য হ্যাঁ কিছু কিছু ডেটা পড়ে, রেপো রেট যখন ব্যাংকিং পড়ানো হবে তখন ওইসব ডেটাগুলো কিছু কিছু পড়ে, তো তুমি যখন পরীক্ষা যাবে পরীক্ষার আগে দেখে নেবে কত আছে। এবার কথা হচ্ছে এই যে ডেটা এখন প্রতি ব্যক্তি আয় ইয়ারলি প্রায় 2 লাখ টাকা, মানে বছরে প্রতি ব্যক্তি আয় 2 লাখ টাকা, মাসে কত তাহলে হচ্ছে? 12 মাসে 2 লাখ টাকা মানে মাসে কত? 22,000 মতো। না ভাই, 17-18 দেখো না কত হয়, দেখো না এই তেরোটা দেখো তো। হ্যাঁ 22 বলছে, 18 বলছে, হ্যাঁ 18 বলছে। হ্যাঁ 2 লাখ টাকা বাজিত হচ্ছে তোমার পাবে 0.66, হ্যাঁ 16,000 টাকার মতো, 16,000 টাকার মতো তোমার মান্থলি হচ্ছে, মান্থলি 16,000 টাকা, তার মানে পার ডেতে 30 দিনে 16,000 টাকা, মানে 500 টাকা, 500 টাকা, 500 দিয়ে 550 টাকা, 550 টাকা মজুরি ইনকাম করে 550 টাকা কাজ করে না যারা ইয়েতে 550 টাকা ইনকাম করে। ঠিক আছে, তোমার তাও এমন নয় যে প্রতি ব্যক্তি সবার কাছে এটা আছে। এটা ভাও আম্বানির কাছে, আম্বানির এখানে আম্বানির মান্থলি ইয়ারলি ইনকাম 2 লাখ টাকা নেই। এবারে এখানে এমন লোক আছে পপুলেশনের মধ্যে, আম্বানিও ঢুকে আছে আর একটা সাধারণ একটা ভ্যানচালার ঢুকে আছে, একটা ভ্যানচালার মানে নর্মাল যে কিছু করে না বেকার, তারও প্রতি ব্যক্তি আয়, হ্যাঁ তারও প্রতি ব্যক্তি আয় ঢুকে যাচ্ছে এখানে। তাহলে বলো এই যে অসমানতা আছে না, এই মানে যখন তোমার এই প্রতি ব্যক্তি আছে, তোমাকে এটা বলি, তারপর এটা বলার আগে একটা জিনিস তোমাকে বলে দিই। 1800 পিসিআইটা কি? প্রতি ব্যক্তি আয় পার ক্যাপিটা ইনকাম, এটা ইংলিশ তে বলে পার ক্যাপিটা ইনকাম, আমি তোকে আগের ক্লাসে লিখে দিয়েছি। হ্যাঁ পার ক্যাপিটা ইনকাম 1869 থেকে 1877, এই যে সালটা না, এই সালে একজন বিখ্যাত ব্যক্তি এই প্রথম প্রতি ব্যক্তি আয় নির্ণয় করেছিলেন ভারতে, দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি ব্যক্তি প্রথম যিনি হচ্ছে প্রতি ব্যক্তি আয় পার ক্যাপিটা ইনকাম প্রথম বের করেছিলেন। ওই তখন একটা বই লিখেছিলেন দাদাভাই নৌরোজির, একটা বিখ্যাত বই তোমরা জানো, ওই প্রভার্টি অ্যান্ড নন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, শুনেছো তোমরা সবাই? ওটা কিন্তু একটা ইকোনমিক সংক্রান্ত বই, বুঝতে পারলে, অর্থনীতি সংক্রান্ত বই। ওখানে তিনি প্রতি ব্যক্তি আয় নির্ণয় করে দেখিয়েছিলেন। ওখানে তখন সেই সময় প্রতি ব্যক্তি ধরো এটা আমি যদি তোমার 75 ধরি, 1876 ধরি, 1877 ছাড়াও 76 ধরি না, হ্যাঁ 1876 প্রতি ব্যক্তি আয় ইয়ারলি ছিল 20 টাকা বছরে। 1876 মানে এখান থেকে প্রায় 150 বছর মতো হয়ে গেছে, হ্যাঁ 150 বছর হয়ে গেছে। 150 বছর পরেও প্রতি ব্যক্তি আয় দাঁড়িয়েছে আমাদের 2 লাখ টাকা, 20 টাকা থেকে 2 লাখ টাকা হয়েছে। মাঝখানে এটা দেশের জন্য ভালো নয়, তোমার মানে 20 টাকা থেকে 2 লাখ হয়ে গেছে, বহুত টাকা। তো কোথায় টাকা? তো এমন নাকি সবার কাছে আছে, আম্বানির কাছে 2 লাখ টাকা নেই, আর একটা বেকারের কাছে 2 লাখ টাকা নেই। আম্বানির কাছে বেশি আছে, 2 লাখ, এর কাছে 2 লাখের চেয়ে কম আছে। এবার কথা হচ্ছে এই যে অসমানতা, এই অসমানতা তো তৈরি হয় এই তোমার এই প্রতি ব্যক্তি আয় থেকে। প্রতি ব্যক্তি আয় তোমাকে যদি কোনো দেশের মানে জানতে চায়, প্রতি ব্যক্তি অনেক কিছু দেখিয়ে দেবে। প্রতি ব্যক্তি বলে দেবে যে মানুষ কতটা সুখে আছে। প্রতি ব্যক্তি যদি তোমার বাড়ছে না, তার মানে দুঃখে আছে বেশি। আমাদের প্রতি ব্যক্তি আর পাকিস্তানের প্রতি ব্যক্তি আয়ের মধ্যে কোনো তফাৎ নেই, খুব বেশি তফাৎ নেই। পাকিস্তানের প্রতি ব্যক্তিও কাছাকাছি, কিন্তু কম হবে আমাদের, হালকা 2-5 হাজার টাকা 10,000 টাকা কম হবে, ব্যাস এই, কিছু কম নেই। এবার বলছে কিন্তু
তাও পাকিস্তানের এরকম দশা কেন, ভারতের এরকম দশা? এবার কথা হচ্ছে তোমার কাছে ভারতের দশা ভালো, ঠিক কথা, জিডিপি পাকিস্তানের মানে বহুত গুণ জিডিপি আমাদের জিডিপি, কিন্তু হলে কি হচ্ছে, তোমার কাছে 100 কেজি ছোলা আছে, মানে 100 কেজি ছোলা আছে, আর তোমার কাছে 100 কেজি ছোলা ওকেও দেওয়া হয়েছে, 100 কেজি ছোলা একেও দেওয়া হয়েছে। এবারে এর কাছে 50টা ছাগল আছে আর ওর কাছে 2টো হাতি আছে। তোমার জিডিপি আছে বেশি, ঠিক আছে, তোমার জিডিপি বেশি, ঠিক আছে, কিন্তু আমাদের খাবার লোক তো বেশি আছে না, জনসংখ্যা প্রচুর জনসংখ্যা, বুঝছো না তুমি? ওই জন্য এই ডিফারেন্সটা চলে আসে, সেরকম আর কি। তো কথা হচ্ছে আমার প্রতি ব্যক্তি আয় থেকে অনেক কিছু বেরিয়ে যায়, জিডিপি। কেউ যদি ফ্যাক্টরি করতে, ধরো ইলন মাস্ক যদি এখানে আসে, ইলন মাস্ক এসে একটা ফ্যাক্টরি ফেলবে, সে কি দেখবে? 4-5টি জিনিস দেখে নেবে, দেখে নিয়ে সে পুরো ক্লিয়ার হয়ে যাবে। 3টে জিনিস দেখে নিলে বেশি ক্লিয়ার হয়ে যায়। ফার্স্ট জিডিপি, সেকেন্ড এই মার্কেট ইনকাম, প্রতি ব্যক্তি আয়, থার্ড স্টক মার্কেট, শেয়ার মার্কেট, যেটা শেয়ার মার্কেট পড়ানো হয় শেষের দিকে আসে শেয়ার মার্কেট। তো শেয়ার মার্কেট পড়ানো হবে তখন এই 3টে জিনিস দেখে নিয়ে না বুঝে যাবে যে দেশের গতি কি চলছে। জিডিপি ঠিকঠাক আছে, তার মানে প্রোডাকশন ভালো হয়। প্রতি ব্যক্তি আয় ঠিকঠাক আছে, তার মানে দেশের প্রত্যেক মানুষ সুখী আছে, কোনো অসুবিধা নেই, ওয়ার্কার আরামসে পেয়ে যাওয়া যাবে। আচ্ছা, ওয়ার্কার জিডিপি ভালো আছে মানে ওয়ার্কার সেখানে আছে। প্রতি ব্যক্তি আয় মানে লোক খুশিতে কাজ করবে, যতটা প্রবলেম নেই। স্টক মার্কেট ঠিকঠাক আছে মানে ইনভেস্টমেন্ট ঠিকঠাক আছে, লোকজন ইনভেস্ট ঠিকঠাক করে, টাকা পয়সার জন্য এ করতে হবে না। এই জিনিস দেখে নিলে বুঝে যাবে যে কোন রাজ্যে, এবার দেখে নিলে কোন রাজ্যের এই দিকে ঠিক আছে, সেই রাজ্যে গিয়ে পাট করে ফ্যাক্টরি ছিল। এই 3টে ঠিকঠাক আছে একমাত্র গুজরাট। গুজরাটের মারাত্মক জিনিস, মানে গুজরাটের এই জিনিস খুবই ভালো লাগে, বেশিরভাগ ফ্যাক্টরি না সব গুজরাটে শুধু। আর প্লাস আরেকটা জিনিস আছে, এটা আমি লিখলাম না, পলিটিক্যাল সাপোর্ট। পলিটিক্যাল সাপোর্ট দরকার। তুমি এখানে একটা ফ্যাক্টরি খুলবে, তো 4 রকমের কেস তৈরি হয়ে যাবে, এখানে ঠিক না, সব এখানে মন্ত্রী জায়গা আছে, মন্ত্রী জায়গা ধারে মন্ত্রী জায়গা কেস। ভারতের কেস মানে একটা কেস করে দিলে কোন বছর তার কেস হবে ঠিক নেই, সিভিল কেস এগুলো হয়। হলো, তুই কি করবে? পলিটিক্যাল সাপোর্ট যদি ঠিকঠাক থাকে, সেখানে চলে আমাদের নরেন্দ্র মোদী গুজরাটে, তো গুজরাটের পলিটিক্যাল সাপোর্ট সবচেয়ে ভালো, চলে গেলে কোনো ফ্যাক্টরি, যত কোম্পানি দেখবে সব ওখানে চলে। আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার আগে সিঙ্গুরে ন্যানো কোম্পানি এসেছিল, রতন টাটা ভেবেছিলেন যে যারা মিডিল ক্লাস লোক, যাদের ফ্যামিলিতে 4 জন, স্বামী স্ত্রী 2 ছেলে মেয়ে, মানে 2 সন্তান, তো তাদের জন্য একটা গাড়ি করা উচিত। এবারে মিডিল ক্লাস লোকেরা গাড়ি চড়তে বড় ভালোবাসে, গাড়ি পেয়ে গেলে মনে হয় বাড়ির পার্সোনাল গাড়ি যদি হয়, ওরে বাপরে বাপ, তাহলে তো দেখাই না, নিজের হলে। রতন টাটা ভেবেছিলেন যদি আমি একটা প্রাইভেট গাড়ি করি, পার্সোনাল গাড়ি, যেটা 1 লাখ টাকায় দেওয়া যেতে পারে, 1 লাখ টাকায় গাড়ি হয় না, ঠিক আছে? তো ওই জন্য রতন টাটা ওই চিন্তা নিয়ে তৈরি করেছিলেন ন্যানো গাড়ি। খুব ছোট হয়, 1 লাখ টাকায় গাড়ি, 1 লাখ টাকায় গাড়ি হলো। এই ন্যানো কোম্পানি গাড়ি কেনা, মানে ন্যানো কোম্পানি কারখানা তৈরি করার জন্য, ন্যানো কোম্পানি কারখানা তৈরি করার জন্য সিঙ্গুরে কারখানা তৈরি হয়ে বলে কোম্পানি কারখানাই, ওখানে সিঙ্গুরের কৃষকদের ক্ষতি হচ্ছে, উন্মুক্ত এইসব হচ্ছে বলে মমতা ব্যানার্জি ওখানে ধর্ণা দিয়ে অনশন করে কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে গেল। ন্যানোকে এখান থেকে বের করে দেওয়া, ন্যানো গিয়ে কি করেছে, এই তো ভালো নিচের টাইগার এরিয়া, এইখান থেকে আমাদের পশ্চিমবঙ্গ ন্যানোকে বের করে দিয়েছে, ন্যানো ওখান থেকে চলে গিয়ে গুজরাটে চলে এসেছে, গুজরাটে কারখানা তৈরি হয়েছে। গুজরাটে জিডিপি কার বললো, আমাদের প্রোডাকশনটা হলো না এখানে, বলে ওই জমিটা, যে জমির জন্য লড়েছিল না, এমন নয় যে সেই জমিতে বহুত চাষ হচ্ছে, আজও ক্ষতি করেছে, জমি আজও ক্ষতি করেছে। খবর তোমরা দেখবে, তোমরা একই টাকা দাঁড়িয়ে দিলে কৃষকদের ক্ষতি হচ্ছে, ঠিক আছে মানছি ক্ষতি, কিন্তু কাজে তো লাগাও। প্রোডাকশন তোমার কোথায় হলো, নষ্ট তো হয়ে গেল। কোন দেশে প্রোডাকশন যদি না হয়, দেশের অর্থনীতি যদি ঠিকঠাক রানিং না চলে, দেশ শেষ হয়ে গেছে। একটা দেশ যদি কেউ কিছু না করে না, আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম কি, সরকার দিচ্ছে কি দরকার কাজ করার দরকার আছে, কাজ না করলে অর্থনীতি এগোবে না, আস্তে আস্তে না বছর পর বছর পিছিয়ে পড়বে, আস্তে আস্তে। জাপান একটা দেশ যেখানে 2টো পরমাণু বোম, আমাদের দেশে একটা বোম পড়েনি, তাও এই অবস্থা। জাপানে 2টো পরমাণু বোম পড়েছে, জাপান এখন 50 বছর এগিয়ে আছে ভারতের থেকে, 50 বছর। জাপানে যা টেকনোলজি না, আমাদের এখানে যদি একটা অপারেশন করা হয়, অপারেশন হয় ল্যাপ্রোস্কোপি বলে, আমাদের এখানে তো অপারেশন কেটে মেটে এদিক সেদিক কেটে মেটে ল্যাপ্রোস্কোপি কিছু, ল্যাপ্রোস্কোপি 2-4-3 জায়গায় ভালো কিছু কিলোমিটার অপারেশন হয়, এখানে ফুটো করে দিই, ওরা যন্ত্র দিয়ে ঢুকিয়ে দেবে, যে ওখানে বের করবে, এত কাটা ছেঁড়া করার দরকার নেই, টেকনোলজি অ্যাডভান্স এত হয়ে গেছে। তো ওগুলো হয় আমাদের এখানে ল্যাপ্রোস্কোপি থেকে বহুত মানে কাঠ খড় করাতে হবে একটা ল্যাপ্রোস্কোপি, সেরকম সরকারি হাসপাতালে অ্যাভেলেবলই নয়, এরকম কাণ্ড হয়েছে। তো হলো, তাহলে তোমার জাতীয় আয় বা প্রতি ব্যক্তি আয় এইসব যখন কমে যাবে না, তখন তোমার এগুলো যখন কমে যাবে আস্তে আস্তে, এবারে প্রতি ব্যক্তি আয়, ওই
প্রতি ব্যক্তি আয় যখন কমে যাবে না, তখন তোমার ইনকাম যখন কমে যাবে না, পয়সা যখন কমে যাবে না, তখন সাথে অনেকগুলো জিনিস নিয়ে আসে। একটা সংসারে যখন পয়সা কমে যায় না, তখন অনেকগুলো ফ্রিতে জিনিস নিয়ে চলে আসে। ফার্স্টে অশিক্ষা, তোমার যখন টাকা ঠিকঠাক না তুমি পড়াতে পারবে, পড়াতে না পারলে তোমার বিচারধারা আস্তে আস্তে নিচু হতে থাকবে। তারপরে বাড়িতে মানে যে সামাজিক যে অশান্তিগুলো, এই অশান্তি হচ্ছে, এই অশান্তি কেন? সে বিকাশের কথা ভাবছে না, তখন ভাবছে যে আমার কাল কি খাবো। কাল কি খাবো এটা তোমার রোজকার চিন্তা ভাবনা হয়ে যাবে, তখন তোমার বিকাশ কোথায় হবে? এবারে প্রত্যেক ব্যক্তির যদি বিকাশ হয়, দেশের বিকাশ করতে হবে। শুরু তো হয় ছোট গ্রাউন্ড থেকে না। আমাদের এখানে নর্মাল লোকেরা বেশিরভাগ ভাবছে কি, দেখবে আমাদের এখানে চিন্তা ভাবনা আলাদা, আমাদের এখানে অত বিকাশ নেই, আমাদের এখানে পরনিন্দা বেশি আছে বা পরচর্চা বেশি আছে। শুনে যাবে ও কি করেছে, সে কি করেছে, সে কি করে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিও দেখবে ওই তো নিজের ভালোটা তুলে পরে ধরে, আগে লোকের খারাপটা দেখায়, অপর পার্টির খারাপ জিনিসটা আগে দেখায়, নিজের পার্টি পরে, নিজের পার্টিটা আগে ভালো বল না, এই হচ্ছে কাণ্ড। তো এই জিনিসগুলো ফার্স্টে যেটা টেনে নিয়ে আসে সেটা হচ্ছে দারিদ্র। এবার যেটা বলবো সেটা হচ্ছে দারিদ্র বা প্রভাটি। বলো দেখো তাহলে বলো। আচ্ছা তোমাদের আমি আগের দিন যে বেকারত্ব পড়েছিলাম, আচ্ছা আমি কি কোনো বেকারত্ব ছেড়েছি? দেখো দেখো কি কি বেকারত্ব আমি তোমাদের আগের দিনটা বলেছি, কত রকমের বেকারত্ব বলেছি, একবার দেখো দেখো কি লেখা কতগুলো আছে। পাঁচটা আর দেখি কি শুনি কি কি আছে। মানে ঋতুগত বেকার যেটা, আচ্ছা প্রচ্ছন্নতা যেটা, আচ্ছা শিক্ষাগত এটা ঠিক আছে, দর্শনত আচ্ছা, স্ট্রাকচার কাঠামোগত এটা, আর কিছু বলিনি তো। আর একটা বেকারত্ব লিখে রাখো তোমরা। আচ্ছা অনলাইনে আমি তোমাদের বলি, অনলাইনে আমি আগের ক্লাসে যতগুলো বেকারত্ব বলেছিলাম, আগের দিনে যত বেকারত্ব বলেছিলাম, এরা বলছে 5টা লেখা আছে। 5টা লেখা আছে তো কি কি আছে হাত ধরো দেখি, হাত ধরো। একটা ঋতুগত বেকারত্ব আছে, তোমরা একবার মিলিয়ে নাও তো, অনলাইনে যারা আছো একবার মিলিয়ে নাও। একটা ঋতুগত বেকারত্ব আছে যেটা নির্দিষ্ট ঋতুতে বেকার হয়ে যায়। আচ্ছা প্রচ্ছন্ন বেকারত্ব বা এটাকে ছদ্ম বেকারত্ব বলে। ছদ্ম বেকারত্ব কি? যদি দরকার থেকে বেশি লোক থাকে কিন্তু কোনো দরকার ছিল না, অ্যাকচুয়ালি বেশি লোক ছিল, ও যে বেকারটা হয়, ওই যে বেশি লোকটা এরকম যে গিয়ে যে কাজ করলো তাতে কিছু যায় এলো না, সে যদি চলেও যায় কিছু যায় আসে না, সে করছিল বেকার হয়ে গেছিল, সে অ্যাকচুয়ালি নর্মালি বেকার। তো ওই বেকারত্বটাকে ওখানে যে বেকারত্বটা দেখা যায় ওটা হচ্ছে তোমার প্রচ্ছন্ন বেকারত্ব। আর সিজনাল বেকারত্ব যেটা ঋতুগত বেকার, সেটা হচ্ছে ঋতুতে, নির্দিষ্ট ঋতুতে যদি বেকার হয়ে থাকে, যেটা কৃষি ক্ষেত্রে বিশেষ করে দেখা যায়। কৃষি ক্ষেত্রে আমাদের এখানে যে বেকারত্ব বেশি দেখা যায় এটা ঋতুগত বেকার, মৌসুমী বেকার যেটাকে বলে। এটা ঋতুগত বেকারত্ব বলতে বলে এবার মৌসুমী বেকারত্ব বলে, মানে একটা মৌসুমে বেকার হচ্ছে। তারপরে কি আছে শিক্ষাগত বেকার ওই যোগ্যতা অনুযায়ী যদি চাকরি না পায়, যোগ্যতা আর তোমার এ অনুযায়ী মার্কেট প্রাইস অনুযায়ী যদি মানে ঠিকঠাক যদি এ না পায়, কাজ না পায়, তাহলে সে শিক্ষাগত বেকারত্ব বেকার। আর একটা কি বলে শিক্ষাগত বেকার বলছে, শিক্ষাগত বেকার ফিকশনাল। হ্যাঁ ঘর্ষণ হলো বেকারত্ব। আচ্ছা আমি এটা কি বলি, ফিকশনাল বেকারত্ব কাকে বলে? ফিকশনাল বেকারত্ব না এরকম ধরো যদি টেকনোলজি চেঞ্জ হয়ে যায়, ধরো আজকে আমি তোদের আগের ক্লাসে বলেছিলাম যদি টেকনোলজি আপডেট হয়ে যায়, যখন টেকনোলজি আপডেট হয়ে যায় না, তখন ধরো আগে কিপ্যাড ফোন ছিল, কিপ্যাড ফোন সারাতো দোকানে, কিপ্যাড ফোন সারাতো, দেখা গেল যে আস্তে আস্তে কিপ্যাড ফোনটা অ্যান্ড্রয়েডের দিকে চলে গেল। এবারে ওই যে কিপ্যাড ফোন যারা সারাতো, টেকনোলজি চেঞ্জ হয়ে যাওয়ার ফলে ওরা তো এই টেকনোলজি ফোন যদি খারাপ হয় ওরা ফোন সারাতে জানে, কোন ফোন? কিপ্যাড ফোন। মানে অ্যান্ড্রয়েড ফোন যদি খারাপ হয় ওদের কাছে নিয়ে যায় ওরা সারাতে জানে না। টেকনোলজি আপডেট হয়ে যাওয়ার ফলে ওই যে ক্যাটাগরি যে লোকগুলো যারা ফোন সারাতে তারা বেকার হয়ে পড়লো। হ্যাঁ টাইম লাগবে কিছুদিন, হ্যাঁ বসে থাকবে না, তার শিখে দিতে ঠিক উঠবে, কিন্তু ওই যে একটা নির্দিষ্ট সময়ের জন্য যে বেকার হয়ে গেল ওটাই একরকম ফিকশনাল বেকার। হ্যাঁ ঘর্ষণমূলক বেকার। আর একটা বেকার হয় চক্রীয়, আচ্ছা হ্যাঁ স্ট্রাকচারাল কাঠামোগত বেকারত্ব। আচ্ছা কাঠামোগত বেকারত্ব কিছুই না, কাঠামোগত বেকারত্ব হচ্ছে না এরকম চাহিদা চেঞ্জ হয়ে যাওয়ার ফলে, চাহিদা এটাতে ছিল ধরো আজকাল মানুষ চা খুব খাচ্ছে এখানকার লোকেরা, তো চা দোকান প্রচুর হবে, হঠাৎ করে এখানকার চাহিদা শেষ হয়ে গিয়ে সব কফি খাওয়া আরম্ভ করে দিয়েছে, তো চা দোকানগুলো কোথায় যাবে? বেকার। হ্যাঁ কফি রাখবে ঠিক কথা, কিন্তু ওই যে মাঝখানে যে বেকার হয়ে পড়লো, সবার তো আর বাল্ক অ্যামাউন্টে কফি রাখার ক্ষমতা নেই, আস্তে আস্তে করে পর রাখবে, কিন্তু ওই যে মাঝখানে যে বেকার হয়ে থাকবে, ওই যে বেকার চাহিদা পরিবর্তন হয়ে থাকে, ডিমান্ড পরিবর্তন হয়ে যাওয়ার ফলে যে বেকার দেখা যায় সেটা তোমার ওই স্ট্রাকচার বা কাঠামোগত বেকার। আরেকটা বেকার তো হয় চক্রীয় বেকার বা চক্রীয় বা এটা হচ্ছে এটা তো 5টাতে আমি বলে দিলাম, 5টাতে আমি আগের ক্লাসে বলে গেছি। 6 নম্বরটা এটা লেখো সাইক্লিক আনএমপ্লয়মেন্ট বা চক্রীয় বেকারত্ব।
এটা কি চক্রীয় বেকারত্ব কি? কিছুই না। যদি ডিমান্ড চেঞ্জ হয়ে যায়, ডিমান্ড সমাপ্ত হয়ে যায়, আমি যেমন ধরো এই যে আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম এই টেকনোলজি, নোকিয়া একটা টেকনোলজি ছিল কি বলে ওটাকে, সিম্বিয়াম বলে, সিম্বিয়াম টেকনোলজি নোকিয়ার ফোনে আগে এসেছে, যে ফোনে ওই যে সাপ খেলা হতো, ওই ফোনের যে টেকনোলজি না ওটা সিম্বিয়াম টেকনোলজি। ওই টেকনোলজি থেকে বেরিয়ে সিম্বিয়াম টেকনোলজি পরে এলো অ্যান্ড্রয়েড টেকনোলজি, যেগুলো আজকালকার সমস্ত স্মার্টফোনে আছে। অ্যান্ড্রয়েড টেকনোলজি সমস্ত স্মার্টফোনে আছে, আইফোন ছাড়া শুধু। আর আইফোনে তো ওদের নিজের টেকনোলজি আছে আইওএস, ওটা ছাড়া অ্যান্ড্রয়েড আমাদের বাদবাকিগুলোতে অ্যান্ড্রয়েড চলে, অ্যান্ড্রয়েড টেকনোলজিতে আপডেট হয়ে গেল। কিন্তু নোকিয়া অ্যান্ড্রয়েডে যায়, ও সিম্বিয়ামেই করেছিল। তো ওই যে ডিমান্ড, মানুষের ডিমান্ড এখন কোথায় চলে গেছে? অ্যান্ড্রয়েড, সিম্বিয়ামে নেই। তো ডিমান্ড পুরো পরিবর্তন হয়ে গেছে, মানে পুরো একদম বন্ধ হয়ে, ওই সিম্বিয়ামের ডিমান্ডটা বন্ধ হয়ে গেছে। মানে সিম্বিয়াম জনিত যে লোকগুলো ছিল তারা কোথায় যাবে? বেকার। ওইখানে যে বেকার করা দেখা যায় ওটাকে বলে সাইক্লিক্যাল বা চক্রীয় বেকার। ওরা ঘুরে ফিরে আবার আসবে। চক্রীয় মানে কি? এখান থেকে যাবে না, চাকার মতো ঘুরে 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 আবার হয়তো অ্যান্ড্রয়েডে, ওরা আবার যখন ওখান থেকে সব হয়ে গেল তখন থেকে সব আবার আসবে ঘুরে। হ্যাঁ, কিন্তু ওই সময় দেখবে ওই যখন বেকার হয়ে যায়, এই চক্রীয় বেকারটা একটা জিনিস দেখা যায়। চক্রীয় বেকারটা না প্রচুর লোককে ছাঁটাই করে দেয় একরকম। হয় ধরো কোনো কোম্পানিতে দেখা গেল যে প্রফিট হচ্ছে না, প্রফিট কোনো মতে হচ্ছে না, সে কি খুব হঠাৎ করে একটা বলে দেবে সবাইকে, তার কর্মী যারা আছে তাদেরকে বলে দেবে যে আপনাদের ধরো 1000খানি লোককে বা 700 লোককে একসাথে বলবে যে আপনাদের কাজে আমরা ভীষণ খুশি, কিন্তু কোম্পানির বর্তমান পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে এই কোম্পানি আর চালানো সম্ভব হচ্ছে না। তো একটা কাজ করা যেতে পারে, আপনাদের ছাঁটাই করে দেওয়া হবে। ছাঁটাই করাটাকে লে আউট বলে, ঠিক আছে? তো লে আউট করে দেওয়া হবে। তো দেখা গেল যে একসাথে সাদা, এবার আপনাদের বাকি জীবন শুভময় কামনা করি বলে এরকম একটা মেল লিখে ছেড়ে দিল যে তারপরে কি 7-8 জনকে এক ঘায়ে ছাঁটাই করে দিল। চক্রীয় বেকার। হ্যাঁ, এরা কি সারা জীবন বেকার থেকে যাবে না, এরা হয়তো নিজেকে করে রূপান্তরিত করে বা নিজের স্কিল শিখে আবার ওখানে আবার কোনো না কোনো জায়গায় এমপ্লয়েড হয়ে যাবে। কিন্তু ততক্ষণ এই মাঝখানে যে বেকার যে হয়ে থাকলো, এই বেকার তখন চক্রীয় বেকার। এইরকম কয়েকটা বেকারত্ব আছে, 6টা তোমাকে লিখে দিলাম। আর বাকি যেটা দু একটা আছে সেটা তোমার কাজে লাগে, বাকি বেশি আসে না। সেকেন্ডটা ডিস্টিংগুইশড, প্রচ্ছন্ন যেটা, ওটাও আছে। আর ঋতুগতটাও আছে, ঠিক আছে? দুটোতেই বেশি আছে, শিক্ষাগত বেকারটাও আছে। এই 3-4টে বেশি আছে। তো তোমাদের আর বাকি যেটা আছে সেটা তোমার পিডিএফ আচ্ছা হলো। বেকার পয়সা যখন থাকবে না তখন কি আসবে? দারিদ্র। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে দারিদ্রতা। আচ্ছা এক সেকেন্ড, ঠিক আছে। আর 10টা মডেল দেখো দারিদ্রতা কি হচ্ছে? প্রভাতি মানে তুমি একটা নির্দিষ্ট মানে জিনিস, তুমি যে জিনিসটা কনজিউম করে বেঁচে থাকবে, তোমার সেই বেঁচে থাকার যে সাধনগুলো বা যে জিনিসগুলো, বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো তুমি যদি জোগাড় করতে অক্ষম থাকো, তখন তুমি চলে যাবে দরিদ্র ক্যাটাগরিতে। তখন তুমি হয়ে যাবে দরিদ্র, পুরো ক্যাটাগরিতে। তখন তোমার মানে তোমার জীবনে যেটা নেমে সেটা দারিদ্রতা। তার মধ্যে এমনি নর্মাল আমরা যেটা শুনে থাকি সবসময়, দেখবে হিন্দিতে একটা কথা বলে ওই রুটি কাপড়া মাকান, এবং শুনেছো তোমরা নিশ্চয়ই। মানে একদম যদি বাংলায় বলি ওটাকে বলে একটা প্রথম হচ্ছে খাবার ঠিকঠাক খেতে পারছো, দুবেলা ওবেলা খেতে পারছো। সেকেন্ড বলে হচ্ছে জামা কাপড় করতে পারছো, যেমন সবাই করতে পারছো। 3 নম্বরে বলে আশ্রয়, কোনো কোথাও আশ্রয় আছো, এমন কোনো বৃষ্টি দিচ্ছ তুমি, তাহলে 3টে জিনিস আছে। এর সাথে আর 2টো জিনিস লেগে যায়। একটা হচ্ছে শিক্ষা পাচ্ছ। 5 নম্বর হচ্ছে স্বাস্থ্য, চিকিৎসা। আর কি চিকিৎসা তো পাচ্ছ নাকি? সরকারি হাসপাতালে পেলেও পাচ্ছ তো? ব্যাস, এই 5টা জিনিস তোমার জীবনে আছে তো, তাহলে তুমি করিবে। এই 5টা জিনিস হচ্ছে বেসিক, মানুষের হচ্ছে মানে কি বলা যায় বেসিক নিড। এই 5টা মূলভূত মানে যে তোমার প্রয়োজন, এই মূল প্রয়োজন, এই 5টা মূল প্রয়োজন যদি তোমার জীবনে না থাকে তাহলে তুমি করিবে না। বুঝতে পারলে? হ্যাঁ, এবারে সেটা তো পরে কথা হবে। 5টা জিনিস তোমার জীবনে যদি থাকে তাহলে তুমি করিবে। এই 5টা জিনিস যদি না থাকে তুমি করিবে, ঠিক আছে? এবারে কথা হচ্ছে
আমাদের দেশে দেখা গেল যে গরিব এরকম এরকম করে গরিব, এটা কি এরকম করে রুটি করে খাবার খাচ্ছে বলে এরকম গরিব হয়ে গেল, নর্মাল 2-4টা খেয়ে নিল গরিব নাকি, এরকম বলে যে আচ্ছা ঠিক আছে এই পদ্ধতি বাদ দাও, নতুন পদ্ধতি যেটা অর্থনীতির জন্য ঠিকঠাক সেই পদ্ধতি দেবো। এটা তো নর্মাল চা দোকানে ডিসকাস করার পদ্ধতি। তো এই পদ্ধতি নিয়ে কি হবে, আমরা কি দেখবো অর্থনীতি অনুযায়ী কি পদ্ধতি হবে। যেমন অর্থনীতি অনুযায়ী কিছু পদ্ধতি আছে। আচ্ছা এই যে অর্থনীতি অনুযায়ী অনেক পদ্ধতি আছে, মানে এই প্রভাটি নির্ণয় করার জন্য, মানে দারিদ্র কে কত দরিদ্র সেইটা নির্ণয় করার জন্য অনেক পদ্ধতি আছে। বিভিন্ন রকম সংস্থা বিভিন্ন রকম পদ্ধতি দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক একটা পদ্ধতি দেয় যে কেউ যদি দিনে ওয়ার্ল্ড ব্যাংক বলছে, এটা অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংকের মতে, মানে প্রতিদিন যদি কেউ $2 খরচ করে, পার ডে যদি $2 খরচ করে সে, তাহলে সে গরিব না। $2 মানে 180 টাকা। $2 রেখা, যাই হোক 80 ধরো না তুমি, 160 টাকা ধরো, একটা কোন ফিগার ধরো 160 টাকা। 160 টাকা তুমি যদি রোজ খরচ করছো তাহলে তুমি গরিব না। খরচ করছো তোমার সবাই, ঠিক আছে। মাসে 1000 টাকা কম খরচা করলে তো কেউ গরিব না। না ওটা তো ভারতীয় পদ্ধতি, এটা ওয়ার্ল্ড ব্যাংক বলছে। ওটা না, ওটা তুমি যেটা বলছো না রিলেটিভ, ওটাতে আমি এখন ঢুকিনি, আমি ঢুকবো না। 6000 টাকা আমি ঢুকছি, তার আগে তুমি একটা জিনিস বলো, ওয়ার্ল্ড ব্যাংক বলছে যদি তুমি পার ডে যদি $2 না হয় $2 এটা মানে 160 টাকা, নরমাল যদি তুমি ধরি 160 টাকা যদি তুমি খরচ করো তাহলে তুমি গরিব না। তোমার সারা দিনে 160 টাকা তুমি খরচ করছো, এইটা হচ্ছে পারফেক্ট হিসাব। এই দাদা ভিডিও তোমার বেসিক নিড নাকি? আচ্ছা তো ওরা সারাদিন কেটে লাগবে। কথা শোন, দেখো তাহলে আমি যদি বলি তুমি পার ডে যদি $2 খরচ করছো তাহলে তুমি গরিব না। পার ডে তুমি $2 খরচ করছো, আরে $2 এটা হাত খরচের কথা বলছি না, আরে খাবার তুমি যে 10 টাকা সকালে আর 10 টাকা করে মিল চাল, 10 টাকা করে মিল করে নাকি? কতজন থাকে ওখানে? খাও নাকি খাও না? আচ্ছা ঠিক আছে, মোটামুটি ওয়ার্ল্ড ব্যাংকের এই হিসাবটাকে একজন ফাইনাল মেনে নেওয়া হয়, ঠিক আছে। এবার দেখা গেল যে ওয়ার্ল্ড ব্যাংক তো বলছে $2, কোন দেশ ধরো খুবই গরিবিতে চলছে, এটা তো সবার জন্য ঠিকঠাক, হ্যাঁ ঠিকঠাক আছে। ওয়ার্ল্ড ব্যাংকের এই সিস্টেমটা সবার জন্য ভালো, কারণ ডলার যদি চেঞ্জ হয়ে যায় তার দেশের কারেন্সিও চেঞ্জ হয়ে যাবে। তো সে যদি $2 বলে, আজকে যদি বলে $2 অন্যান্য দেশের জন্য, কিন্তু যে দেশের কারেন্সি পড়ে গেছে সে ডলার আরো বেশি টাকা খরচ করতে হবে, তো সেরকম আর কি। এই জিনিসটা সবাই মেনে নিয়েছে ঠিকঠাক। একটা এসছে একটা নীতি আয়োগ আছে, নীতি আয়োগ বলছে যদি তুমি সারা দিনে 2100 ক্যালোরি থেকে 2500 ক্যালোরি খেয়ে নাও তাহলে তুমি গরিব না। 2100 ক্যালোরি, গ্রামের লোকেরা 2500 ক্যালোরি খাবে আর শহরের লোকেরা 2100 ক্যালোরি, মানে গ্রামের লোকেরা বেশি কাজ করে তার জন্য 2500 ক্যালোরি বেশি খরচ করতে হয়, তার জন্য 2500 ক্যালোরি, আর শহরের লোকেদের জন্য এটা মানে এই 2100 ক্যালোরি। মানে পরীক্ষায় বিভিন্ন, আমি তোমাকে পুরোটা ডেটাটা মাঝখানে লিখে দেবো, ধরো যদি বাচ্চা বলে 2300 ক্যালোরি, এর ভেতরেই পড়ে গেছে, তো এই জন্য লিখে দিয়েছি। নীতি আয়োগ বলছে যদি 2100 ক্যালোরি থেকে তুমি 2500 ক্যালোরির মধ্যে খাওয়া দাওয়া করে নাও তাহলে তুমি গরিব না। আর 2100 ক্যালোরি তুমি একবেলা ভাত খেলে তোমার হয়ে যাবে 2500-2600 ক্যালোরি বা 3000 ক্যালোরি, তুমি একবেলা ভাত খেলে হয়ে যাবে। তুমি একবার ভাত খেলে তোমার পেট ভরে যাবে। অ্যাকচুয়ালি এটা বেকার, এটা কি এটা? যখন এটা এরকম বানানো হলো তখন দেখা গেল যে না প্রবলেম হলো, কমিশন গঠন করো, মানে কমিটি গঠন করো। এই প্রভাটি মানে দরিদ্রতা মাপার জন্য তুমি কমিটি গঠন করে দেখো, কমিটি বিচার করে দেখবে যে কি ঠিকঠাক হয়। তখন বানানো হলো, প্রথমে 2005-এ একটা কমিটি হয়েছে, 2012-তে একটা কমিটি, 2011-তে একটা কমিটি হয়েছে, সে 12-তে আবার সাবমিট করছে। তো দুরকম কমিটি তোমাকে এখানে বলবো আমি। একটা 2005-এর কমিটি, মাঝখানে আরো আছে কমিটি, একটা নেই, এখানে দুটো কমিটি নেই, প্রচুর কমিটি আছে। তোমাদের পরীক্ষার জন্য অত কমিটি ইম্পর্টেন্ট হবে, কোনদিন পরে তো দুটো কমিটি নিয়ে একটু বেশি আসে, যে দুটো কমিটি নিয়ে আসার চান্স বেশি আসেন। তো এই দুটো হয়ে গেল। একটা কমিটির নাম, প্রথম কমিটি যেটা সেটার নাম হচ্ছে তেন্ডুলকর কমিটি। তেন্ডুলকর কমিটি। তেন্ডুলকর কমিটি বলছে যদি কোনো, এটা 2005 সালে গঠন করা হয়েছিল ফার্স্ট। তেন্ডুলকর কমিটি বলছে যে আরে সচিন তেন্ডুলকর সচিন নয় তো, শুধু তেন্ডুলকর নামটা টাইটেলটা দেখার জন্য বলছিলাম। তেন্ডুলকর কমিটি বলছে যদি কোনো মানুষ, এটা প্রতি ব্যক্তি হিসেবে, একটা ব্যক্তি
যে গ্রামে থাকে, সে যদি 27 টাকা পার ডে খরচ করে তাহলে সে গরিব না? আর যদি শহরে থাকে 33 টাকা খরচ করে তাহলে সে গরিব না? তেন্ডুলকর কমিটি বলছে যদি কোনো গ্রামের ব্যক্তি, ভালো করে শোনো, তেন্ডুলকর কমিটি বলছে যদি কোনো গ্রামের ব্যক্তি 27 টাকা পার ডে খরচ করে তাহলে সে গরিব নয়, আর শহরে যদি কেউ থাকে সে 33 টাকা খরচ করে সে গরিব। হ্যাঁ, এটা বলছে। এবারে আরেকটা কমিটি এসেছে, রঙ্গরাজন কমিটি। রঙ্গরাজন কমিটি এ বলছে যে গ্রামে যদি 32 টাকা খরচ করে তাহলে সে গরিব না? এর বলছে, এর পরে এসছে, এটা 2005 এসছে 2011 থেকে, কিন্তু 11 বারবার 11 তে গঠিত হচ্ছে না, 12 তে সাবমিট করেছিল। তো এ বলছে যে যদি গ্রামে থাকে তাহলে 32 টাকা খরচ করবে, আর যদি শহরে থাকে তাহলে 47 টাকা খরচ করবে। যদি থাকে তাহলে গরিব নয়। এই ডেটাটা আমাদের এখন এটা চলছে, মানে তোমার অনুযায়ী এখনো চলছে, যে এই অনুযায়ী আমরা এখনো চলছে। যদি তুমি শহরে থাকো তাহলে তুমি যদি দেখো তুমি গ্রামে আছো, তেন্ডুলকর কমিটি অনুযায়ী 27 টাকা খরচ করলে তুমি গরিব না, আর রঙ্গরাজন কমিটি অনুযায়ী 32 টাকা খরচ করলে তুমি গরিব না। তুমি শহরে আছো, তেন্ডুলকর কমিটি অনুযায়ী তুমি যদি 33 টাকা খরচ করলে তুমি গরিব না, আর রঙ্গরাজন কমিটি অনুযায়ী 47 টাকা খরচ করলে তুমি গরিব না। এটা হচ্ছে গরিবের একটা হিসাব, যেটা আমাদের ভারত মানে তোমার এই মাপে লিখে। লিখে নাও, এই অবধি আজকে লিখে দেবো। আরো আছে, আগের ক্লাসে অনেকগুলো গ্রাফ আছে, ঠিক আছে? এখানে এই দারিদ্রতা নির্ণয় করার জন্য গ্রাফ আছে, অনেক কোএফিসিয়েন্ট আছে, গিনি কোএফিসিয়েন্ট আছে, লরেন্স কার্ভ আছে, যেগুলো সিজিএল তুমি যে দিতে চাও না, সিজিএল কিন্তু ইকোনমিক্স মধ্যে প্রোভাইড থেকে খুব সিজিএল বলে যে পরীক্ষাটা আছে, ওখানে তোমার এই ইকোনমিক্স কিন্তু জবরদস্ত জিজ্ঞেস করে, তোমার তো কোশ্চেন জিজ্ঞেস করো, তো এইসব জিনিস তোমার কাজে লেগে যাবে। সিজিএল বুঝে তো ক্লিয়ারলি থাক আছে। আচ্ছা, অনলাইনে কিছু জিজ্ঞেস করা আছে কিছু? অনলাইনে বলছি প্রথমে বেকারত্ব, লাস্টে আমি তখন ক্লাসে ঢুকতে পারিনি, চক্রীয় বেকারত্বটা একবার একটু বলে দেবেন? সক্রিয় বেকারত্ব, সক্রিয় বেকারত্ব দেখো, যদি এরকম ডিমান্ড চাহিদা যদি শেষ হয়ে যায়, কোনো একটা জিনিসের চাহিদা শেষ হয়ে গেল দিয়ে, তাহলে ওই চাহিদা যদি শেষ হয়ে যায়, ধরো কেউ এখানে, আমি আগেও বললাম, যদি এখানে কোনো জায়গায় চাহিদা শেষ হয়ে যায়, একদম কোনো একটা জিনিসের চাহিদা শেষ হয়ে গেল, ধরো চা, এখানে বললাম না চা এবং কফিতে, ধরো এখানকার লোকেরা ফার্স্টে চা খাচ্ছিল, অনেক বছর ধরে চা খাচ্ছে, তাহলে এখানকার লোকেরা কি, তো চা দোকান এখানে বেশি দেখতে পাওয়া যাবে। এবার হঠাৎ করে এখানে দেখা গেল যে চাহিদা শেষ হয়ে গেছে, চায়ের চাহিদা কত, সবাই কফি খাওয়ার আরম্ভ করে দিয়েছে, তবে চা দোকানগুলো যেগুলো ছিল না তারা সব বেকার হয়ে যাবে। তারা ততক্ষণ বেকার থাকে যতক্ষণ তারা কফি দোকান বানাচ্ছে, কিন্তু যতক্ষণ কফি দোকান না বানাচ্ছে ততক্ষণ তারা বেকার, চা দোকান যারা করেছিল। তো ওই সময় যে বেকারত্বটা দেখা যায় ওটাকে চক্রীয় বেকারত্ব বলে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চাহিদা পরিবর্তন, তোমাদের কোশ্চেন এরকম করতে পারে, চাহিদা পরিবর্তন বা চাহিদা চেঞ্জ বা চাহিদা সমাপ্ত হয়ে যাওয়ার ফলে যে বেকারত্ব দেখা যায় সেটা তাকে কি বেকারত্ব বলে? চারটে বেকারত্ব অপশন দিন, চক্রীয় বেকারত্ব, ফিকশনাল, চক্রীয় বেকারত্ব যেটা হবে অপশন উত্তর। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আগের ক্লাসে গ্রাফ দেখাবো, গ্রাফ এই প্রভার্টি সংক্রান্ত বা দারিদ্রতা সংক্রান্ত গ্রাফ আছে, তারপরে তার নির্ণয় বের করার পদ্ধতি আছে। হ্যাঁ, আরে না রে বাবা, ওই গ্রাফের জন্য গ্রাফ পেপারের দরকার নেই। হ্যাঁ, ও তো আমি আঁকবো, তো বুঝবে, মানে বোঝার দরকার আছে।